গুলি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, তখন তো সাধারণ মানুষ, তখন ছাত্রলীগের আমার যে বন্ধু ছিল, আওয়ামী লীগে আমার যে বড় ভাই ছিল, সে কিন্তু রাস্তায় নামছে, আপনি জানেন না। আমার সাথে তো অনেক সম্পর্ক আছে, আমাদের কিছু সমন্বয়ক ভাইরা টাকার পিছনে পড়ে গেছে, এটাও বাস্তব। আওয়ামী লীগ বা ছাত্রলীগের যাদের কথা আপনি বললেন যে তারা আপনাকে বলছে যে হ্যাঁ তুমি যাও আমরা আছি, তো তারা তো তখন ক্ষমতায়, তাই না? তো হাসিনা পড়ে গেলে তো তাদের আরো ক্ষতি হবে, যে তারা তো আর খেতে পারবে না, সোজা কথা। তাহলে তারা এই রিস্কটা কেন নিবে? ওনাদের গ্রেপ্তার করছে, তারা কি বলছে যে ওরা গ্রেপ্তার কর, দাবির নেতারা, দাবির সিন্ডিকেটটা এটাকে করাপ করে ফেলছে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঢাকা কথার আজকের পর্বে স্বাগতম। আমি মঞ্জির আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আজকে আছেন জুলাই যোদ্ধা, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট মাওলানা শফিকুর রহমান ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মূলত আমরা ঢাকা কথা আসলে আলাপ করি সমাজ, রাষ্ট্র, ধর্ম ইত্যাদি এগুলো বিষয় নিয়ে। তো আজকে আমরা আপনার সাথে ইনশাল্লাহ কথা বলবো হচ্ছে জুলাইয়ে আপনার যে অবদান সেটা, এবং হচ্ছে জুলাই পরবর্তী আপনার যে রাজনীতি, জুলাইয়ের পূর্বে আপনার যে জীবন, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে একটু আলাপ করবো। তো আমরা প্রথম দিক থেকে আসি, শুরু থেকে আসি, যে আপনার জুলাইয়ের আগে আপনার জীবনটা কেমন ছিল? আপনাকে ধন্যবাদ। জুলাইয়ের আগে আমি একটা মাদ্রাসার পরিচালক ছিলাম, মাদ্রাসার পরিচালক ছিলাম। এটা আমার মাদ্রাসার হয়েছে খন্দকাবাড়ি মোড়ে, বাটারা, বাটারা খন্দকাবাড়ি মোড়ে। আমি বিবাহিত, আমার একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে, বাসা ছিল পাশে, মাদ্রাসা ছিল আমার। আর পাশাপাশি আমি আলিয়াতে পড়াশোনা করতাম। 2024 আমার আমি আলিম পরীক্ষার্থী ছিলাম আর কি। তো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ পড়াশোনা। এছাড়া এছাড়া জুলাইয়ের আগে আপনি হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলনে ছিলেন, যেটা বলছিলেন আপনি আগে, বা হচ্ছে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনে ছিলেন। এই জুলাইয়ের আগে রাজনীতির জীবনটা কেমন ছিল? এটা হচ্ছে আমি 2007-8 সম্ভবত আমি কুমিল্লা কাঠমিস্ত্রি কাজ করতে গেলাম আর কি। তো কাঠমিস্ত্রি কাজ করতে গিয়ে পারবিন ম্যাডাম নামে একজন, তো রামপুরা বাজার 2007 সালে সম্ভবত, মেবি 7 সাল, একটু আগে পরে আগুন লাগছে আর কি, বিজয় করা এলাকার পাশেই আর কি, 14 গ্রাম। আমি যে মিস্ত্রির অধীনে কাজ করতে গেছি, ওই মিস্ত্রির ওখানে কাজটা পায় উনি আর কি। তো কাজটা পাইলে আমরা আমার দায়িত্ব পড়ে টিন, আগুনে যে টিন ঝলসে গেছে, পুড়ে গেছে, ওই টিন ঘষে মেজে ঝংকার উঠানো, এটা আমার দায়িত্ব ছিল আর কি। তো একজন খালাম্মা, যে বাসা আমি কাজ করতাম, খালাম্মা লবণ মরিচ দিয়ে বড়ি দিছে খাওয়ার জন্য আর কি আমাকে, জোরে নামাতে সময় আমার এখন মনে পড়ে। তো উনি আমাকে বলছে, তুমি যে অনেক ছোট মানুষ, তুমি কিসে কাজ করো, পড়াশোনা করবা? তো আমার সম্ভবত আমাদের পরিবার উজানি পীর সাহেবের, মানে কসুয়া যে উজানি মাদ্রাসায়, ওনার সাথে সংশ্লিষ্ট কোনো একটা বিষয় গল্প বলতো আমাকে। আমার এখনো মনে পড়ে, ওনার পায়ের উপর আমি ঘুমিয়ে গেছি ওনার গল্প শুনতে শুনতে জোহর নামাজের সময়। এর কয়েকদিন পরে আমাদেরকে গাংরা পাঠিয়ে দেয়, আমার মিস্ত্রি গাঙ্গা নিয়ে আসে কাজ পরিবর্তন করে। তো যেখানে আসি, উনি আবার ওদের আত্মীয়, রামপুরে যে কাজটা করি আমি, ওদেরই আত্মীয়। তো ওদের যে ঘরটা, নতুন ঘরটা আমরাই করি আর কি, আমাদের মিস্ত্রিরা। ওখানে পারবিন ম্যাম নামে একজন ম্যাম আছে, উনি যে কাজটা করতো, ব্রাকে বাসা থেকে ফলিয়ে যে খাওয়ায়, বাড়িতে বাড়িতে যে ফলি খাওয়ায়, তো ওই কাজের দায়িত্ব ছিল উনি। তো রিয়াদ, আমাদের ওনাদের আত্মীয়, বেতিয়ার আদর্শ হাফিজিয়া মাদ্রাসায় পড়তো আর কি, হেফজখানায় পড়তো। তো আমি ওখানে কাজ করতাম। তো উনি আমাকে বলতো, তুমি তো অনেক ছোট, তুমি পড়াশোনা করো। হ্যাঁ, আমরা তোমার পড়াশোনার খরচ নাও। আর সত্যিকার অর্থে বলতে কি, আমার পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল। আমার এখনো মনে পড়ে 2000 সালের আগের কথা। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার আমরা 5 ভাই। কিন্তু সামাজিক, মানে এতটা অবস্থা ছিল কি, যে আমাদেরকে না, মানে বারবার বিপদে পালাইতো, পেরেশানি পালাইতো। হ্যাঁ, তো এরকম। আর আমার আমার বাবা মা খুবই মানে একটু সরল সহজ মানুষ, কে কিছু বললে ভয় পায়। আমরা এটা দেখে বড় হয়েছি। তো ভাইদেরকে বিপদে পালাইতো, এভাবে অনেক টাকা পয়সা নষ্ট করছে, বাড়ি বিক্রি করেছে বা জমি বিক্রি করেছে, অনেক পেরেশানি পালাইছে এভাবে। তখন আমি আমি খুবই ছোট পরিবার, একটা কথা বলতে গেলে আমি পরিবারে হাল ধরি। বড় ভাই বিয়ে করে ভিন্ন হয়ে গেছে, মেজো ভাই বিয়ে করে ভিন্ন হয়ে গেছে, সেজো ভাই বিয়ে করে ভিন্ন হয়ে গেছে। আমি ছোট, আমার ভাই আছে, বাবা মা আছে। আমি ধরতে গেলে পরিবারে হাল ধরি। আমি রামপুর বাজার আব্দুল কাদের ভাইয়ের তরকারি দোকানে, আমি আরবদারের কাছে তরকারি দোকানে কাজ করতাম। তো ওই টাকা, আর কাদের ভাই কি করতো, কিছু আমাদের তরকারি দিত, ওগুলো আমি বাড়িতে নিয়ে আসতাম। আমার এখন মনে পড়ে বর্ষাকাল, বন্যার সময় কাদের ভাই, আমি অসুস্থ।
তো কাদের ভাই চলে এসে আমার বাসা আমাকে দেখতে। কাদের ভাই বলছিল আমাকে পড়াশোনা করাবে, কিন্তু আমাকে না পড়ে উনি এখন আমার রামপুরা বাজারে আমাদের মানিক নামে একটা ভাই আছে, ওকে পড়াশোনা করাইছে, কিন্তু আমার পড়াশোনা করায় না। আমার কিন্তু প্রচুর আগ্রহ পড়াশোনা করতেছিল। আমার এখন মনে পড়ে 2000 সালের আগে পরে যে এই ব্র্যাকে যারা পড়াশোনা পড়ে ওরা এবার কান ধরতো, যারা কান ধরতে পারতো ওদেরকে ভর্তি নিত না, আর যারা কান ধরতে পারতো না তাদেরকে ভর্তি নিত। তা আমাকে বলছে কান ধরো, আমার কান ধরছে, আমাকে ভর্তি নেয় নাই। আর আমার ছোট ভাইটা হাবিব, ও কান ধরতে পারে নাই, ওরে ভর্তি নিছে। আর উনি ছিলেন আমার খালা, বাড়ির উপরে রাজিয়া, রাজিয়া খালা বাচ্চু মামার বোন। তা আমার কাছে খুব খারাপ লাগে বিষয়টা। আরো আমার মামাতো ভাই সাখাওয়াত, সুজন, তৌফিক, 3 মামাতো ভাই একেবারেই আমরা। আর আমার বাবা আমার আম্মা বাবা বিয়ে করছে, তো ওই মামার বাড়িতে থাকতো আর কি। আমার মামার বাড়িতে বড় বেড়ে ওঠা আমাদের। তো আমার ছোটবেলায় খেলার সাথী হচ্ছে সুজন, সাখাওয়াত, তৌফিক। তো আমরা তখন দেখতাম, এখন তো বাচ্চারা স্কুলে পড়াশোনা করে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। আর তখন যারা স্কুলে পড়াশোনা করতো তারা নামাজ, রোজা, মানুষকে সত্যের দিকে ডাকা, এইসব নিয়ে আলোচনা হতো। আমার এখনো মনে আছে সুজনা সাখাওয়াতে স্কুল থেকে আসার পরে ওরা আমরা পার্টি নিয়ে বসছি, নামাজ মাগরিব নামাজ আল্লাহু আকবার আযান দিতাম, ও নামাজ পড়াইতো, আমার এখনো মনে আছে। তো খুব আগ্রহ ছিল স্কুলে ভর্তি হওয়ার। মামাতো ভাই যখন রামপুরের বাজারে স্কুলে ভর্তি হয়েছে, আমি একটা দিঘি আছে, স্কুলের পাশে একটা দিঘি ছিল, তা আমি দিঘির পিছন দিয়ে স্কুলের জানালা দিয়ে দাঁড়ায় থাকতাম, ওরা পড়তো। তো বাবা মাকে বলতাম, আসলে ওরা বাবা ছিল নোয়াখালীতে ছিল, মার বলতাম, মার ওই সময় সম্বল ছিল না, আর ভাইরা তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তো ওখান থেকে মানে আপনার রাজনৈতিক জীবনটা আসলে কেমন শুরু হলো, মানে তো হ্যাঁ পারিবারিক দিকটা বলতেছেন এটা রাজনীতি জীবনটা হচ্ছে, আমি তো 2007 সালে আমি কুমিল্লায় কাজ করতে, কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে পড়াশোনা শুরু হয়। জি। তো ওখান থেকে আমি যখন এই বেতিয়ারা আদর্শ হাফিজিয়া মাদ্রাসা থেকে আমি যখন সরস্বতী মাদ্রাসায় ভর্তি হতে যাই, তো তখন আমাদের সরস্বতী মাদ্রাসা শাইখুল হাদিস আফজালুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারাকাত দান করুক, হুজুর আমাকে, আমার একটা পরিচয় আছে কি, যে কুমিল্লা মানুষরা জানে আমার বাবা মা নাই, যেটা আমি কাঠমিস্ত্রি কাজ করতে আসছি, তা আমাকে ওরা বলতে এতিম। হ্যাঁ, বা এতিম, আমার বাবা মা নাই। আর সত্যি মানে আমার কোনো যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, বা খোঁজখবর কেউ নিত না। তখন ওইখানেও পরিচয় দেওয়া হয়েছে। আমি যে পারভিন ম্যাম আমাকে পড়াশোনা, উনি আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, ওনারা পড়াশোনা খরচ চালাইছে। সাথে ইয়াকুব মামা ছিল ওই এলাকার, ইয়াকুব মামা, উনি আমার রশিদিয়া যখন আমি ভর্তি হই, উনি পড়াশোনা খরচ চালায়। তখন ঘটনাক্রমে আমাকে ভর্তি যারা নিয়ে এসেছে আমাকে ভর্তি করানোর জন্য, ওরা সম্ভবত বলছে যে ওর বাবা মা নাই। তো হুজুর আমাকে বলছে, আব্দুল সাহেব হুজুর, তুমি আমাকে, তোমার বাবা মা আমি, তুমি আমার বাবা মা ডাকবা, আমি তোমার সম্পূর্ণ পড়াশোনা খরচ চালাবো, কোনো তোমার সমস্যা নেই। তো হুজুরের আর সরস্বতী মাদ্রাসা আমাকে রাখে নাই, হুজুর নিয়ে গেছে যে জাটিয়াপাড়া হুসাইনিয়া মাদ্রাসা, অর্থাৎ হাসানপুর, হুজুরের এলাকার নিজের যে মাদ্রাসাটা, ওখানে দাহম সম্ভবত 2 বছর আমি পড়ছি। খুব মানে আনন্দে পড়াশোনা, মানে অনেক ভালো পড়াশোনা করছি। ওইখান থেকে রুহুল আমিন সাহেব হুজুরের সাথে এখন আর কোনো সম্পর্ক নাই, নাম্বারও নাই, হুজুর এখনো যোগাযোগ পাই নাই, কি কোথায় আছে তাও জানি না। হুজুরেই আমাকে কি করছে, রশিদিয়া মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য বা পড়াশোনা করার জন্য আগ্রহ দিচ্ছে, যে তুমি রশিদিয়া পড়াশোনা করো, এখানে পড়াশোনা হবে না, তোমার মেধা ভালো বা তোমার ভালো, তুমি রশিদিয়া ভর্তি হও। তো এখন তো আমার বাবা মার সাথে সম্পর্ক নাই। আর আমার মাদ্রাসা ছুটি হলে আমি চলে যেতাম গাংরা, এই জি ইয়াকুব মামার বাড়িতে। রাকিব এখন সৌদি প্রবাসী, আর রিয়াদ এখন চট্টগ্রামে কাজ করে, আমার ক্লাসমেট। ফাহিম এখন কি করে আমি জানি না, তানবীর, সানি, ওরা ওদের পরিবার মানে বিডিআর ছিল, তো এখন কি করে ওরা আমি জানি না। তো ছুটি হলে ওইখানে চলে যেতাম। ওইখান থেকে আমি যখন রশিদিয়া ভর্তি হই, ইয়াকুব মামা আমাকে ভর্তি করে, রশিদিয়া ভর্তি হবো বা উর্দুখানায় ভর্তি হই আমি, সম্ভবত 2012 এমন, আমার আগে পরে আমার এখন সঠিক খেয়াল নেই, 12 বা 12ই হবে সম্ভবত। উর্দুখানে আমি যখন ভর্তি হওয়ার পরে রশিদিয়া মাদ্রাসা একটা নাম করা প্রতিষ্ঠান ফেনীতে, আমল, আখলাক, পড়াশোনা, আদর্শ সব দিকে আলহামদুলিল্লাহ সুন্দর। আমার কাছে খুব ভালো ছিল মাওলানা ইমরান ইদ্রিস আমাদের ক্যাপ্টেন ছিল, অর্থাৎ উনি যখন 14 গ্রামে ছিল, ওই গাংরা ছিল, হেফজখানার দায়িত্ব ওনারাই ছিল। আমার বেতিয়া আদর্শ হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর হচ্ছে হাফেজ ওবায়দুল হক সাহেব। ওনার অনেক ছাত্র, অনেক হাফেজ, সাইকুল হাদিস, বিভিন্ন মাদ্রাসা মুজিদের ছাত্র শিক্ষক। আপনার আপনার মানে রাজনৈতিক যাত্রা কি রশিদিয়া থেকে শুরু? না, রশিদিয়া
হ্যাঁ, এক কথা বলতে রশিদীয়, যখন আমি রশিদে ভর্তি হওয়ার পরে তখন তো আমি গাংরা চলে আসতাম। ফয়েজ নামে একটা ভাই ছিল, উনি আমাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য করায় আর কি। রশিদে যখন আমি উর্দুখানায় ভর্তি হই, আর যখন ছুটিতে বাড়িতে আসতাম, গাংরা আসতাম, তখন বাড়িতে আসতাম না, উনি আমাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সদস্য করায়। তখন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কি জিনিস বুঝতাম না, বা যেহেতু রাজনীতির চর্চা নাই মাদ্রাসা, আমরা জানতাম না, বুঝতাম না, ঠিক আছে। আমাকে লজিং দেওয়া হয় রশিদে থেকে, ওই ইয়াকুব মামা আমাকে মানে বলছে যে এখন তো পড়াশোনা করা সম্ভব না, তুমি অন্য কোনো একটা ব্যবস্থা করো। আমি কি করবো, আমার তো কেউ নাই, আমি কি কোথায় যাব। তখন রশিদের পক্ষ থেকে আমাকে জাগির দেওয়া হয়। দুইটা জায়গায় ছিলাম, একটা হচ্ছে সুপার ডোর, যেখানে মুফতি ফয়জুল্লাহ সাহেব হুজুর নামাজ পড়াইতো, ওখানে দিত। তো ওইখানে যাওয়ার পরে পত্রিকা পড়ার সুযোগ হয়েছে আমার। পত্রিকা, বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত, মানুষের সাথে সম্পর্ক, মানে জানা বোঝা সম্পর্ক হয়েছে। ওইখানে হওয়ার পরে ফেনীতে নুরুল ইসলাম অলি সাহেব, নুরুল ইসলাম অলিপুরি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব, জিয়া মহিলা কলেজে একটা মাহফিল ছিল ওনার। আর তখন আমি গাংরা থেকে মাদ্রাসা যাচ্ছি আর কি। ওইখান থেকে আমি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কিছু বই কিনে নিই, এসে মুক্তির মোহনায়, এসে মুক্তির রাজপথে, এগুলো লেখক ছিল মনে হয় শেখ ফজলিবাড়ি মাসুদ সাহেব, জামিয়া সাইদে কারিয়া মাদ্রাসার শেখুল হাদিস যিনি, বাটারা। তো এইসব টাইপের আমি তো প্রচুর বই পড়ি। তো এখান থেকে কিছু বই কিনে রশিদ নিলাম, পড়লাম। তো আমার যে ঘটনাক্রমে বইগুলো নিয়ে গেছে হুজুর। তো যেটা নিষিদ্ধ নিষিদ্ধ জিনিসের প্রতি আমার একটু আগ্রহ বাড়ে, খুব খুব ভালো লাগে এটা অনুসন্ধান করার জন্য, কেন আমার বই নিয়ে গেল। তখন আমি আবু তেরে মিসবা সাহেব হুজুর, ওনার সম্পূর্ণ বই, এসে কলম মেরামত করে, হ্যাঁ, আর ওনার যে বই, হ্যাঁ, বিশ্ব মুসলিম পতনের, বিশ্ব অনেক বই, ওনার যত বই আমি সবগুলো আমি কিনে পড়ি। তারপরে উর্দু, ফার্সি, সরফের বছর এসে আমাকে ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেনী মটবি ইউনিয়ন সভাপতি, ফেনী উত্তর মানে সদরের ফেনী সদরের শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমাকে দায়িত্ব দেওয়া হয়। তো একদিকে রশিদিয়া পড়াশোনা, আর রশিদিয়া রাজনীতি নিষিদ্ধ। আর সরফের বছর আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে আমি আর রশিদিয়া ভর্তি হইনি। না হওয়ার পরে আমি কি করছি, লস্করহাট বাজারে লস্করহাট মডার্ন একাডেমি নামে একটা স্কুল ছিল, আমি ওইখানে শিক্ষকতা করি। এটা হচ্ছে 2014 কথা আর কি। কিন্তু শুরুর কথাটা আছে, আমি যখন ওই যে কুমিল্লা, আমার যখন পড়াশোনা খরচ চাইতো ইয়াকুব মামারা, রশিদিয়া, আমার যখন রশিদের পক্ষ থেকে যে মামা যখন নিষেধ করছে যে আপনি তুমি অন্যদিকে ব্যবস্থা করো, রশিদে আমাকে লজিং দেয় সুপার ডোর মাদ্রাসায়। তো রশিদের ছাত্র একটা কি করে, এক হাতে বাতি আর এক হাতে কিতাব, রাস্তায় হেঁটে হেঁটে পড়ে আর কি। তো ওই দিয়ে আমি যখন মাদ্রাসায় এসে বাবার সাথে হঠাৎ করে আমার দেখা, আমার বাবা, আমি জানতাম না বাবারা যে এলাকায় আছে বা কি, আমি জানতাম না। বাবাকে তুই এখানে, আমি বললাম আমি তো রশিদে পান্ডাসে পড়াশোনা করি। কত আম্মা তো এখানে না, আম্মা যে চাঁদপুর থেকে যে আম্মারা ফেনীতে নিয়ে আসে এটা আমি জানতাম না। লস্করহাটে প্রবাস সাক্ষাৎ হয়। তা আমি ওই দিন সন্ধ্যায়, আমার এখন একটা ছাত্র আছে তানজিম নামে, ও রশিদিয়া এখন সম্ভবত হেদাতুল্লাহ পড়ে, এরকম পড়ে। আর ওর একটা বোন আছে মিম, ওই দুটো আমার ছাত্রছাত্রী। মিম সম্ভবত বিয়ে হয়ে গেছে, ওদের আমি লজিং ছিলাম। ওর বাবা চিনি চালাইতো আর কি। উনি আমাকে খুব সহযোগিতা করতো, পড়াশোনা সবকিছু দেখাশোনা করতো। তো ওই দিন সন্ধ্যায় আম্মার কাছে গেছি। এখন ওই যে বেড়ে ওঠাটা, যে 2000 সালে পরে যে কাহিনীটা, যে আমার বাবা মা দরিদ্র, বা আমি একসময় কাজ করতাম, বাবা মা খরচ, এখন মাঝখান দিয়ে অনেকদিন মিস্টেক হয়েছে। এখন আবার সেম যখন আম্মার কাছে গেলাম, একই অবস্থা, যে বাবা খুব কষ্ট করে বাবা যদি নিয়ে আসে, আম্মা খায় না, হলে হয় না, ঠিক আছে। ওইটা দিয়ে আমি আবার ব্যথিত, মানে আবার খুব কষ্ট, যা তাহলে আমি পড়াশোনা বাদ দিয়ে দিই, আমি কাজ করি, ঠিক আছে। তো উর্দু, ফার্সি সর্ববশেষে আমি অসুস্থের নাম দিয়ে আমি আর পড়াশোনা বাদই দিয়ে দিলাম। আমি আর ভর্তি হইনি। ভর্তি না হয়ে আমি লস্করহাট মডার্ন একাডেমি সহকারী শিক্ষক ছিলাম ওইখানে। আলহামদুলিল্লাহ আমার ওইখানে যে ছাত্ররা এখন সেনাবাহিনীতে আছে, পুলিশে আছে, মানে আর্মিতে, পুলিশেতে আছে। 14-15 আমি তো মানে 13-14 আমি আমার হেফাজত ইসলাম রাশেদ, তারপরে রাজু, তারপরে মোশাররফ নামে আর অনেক, মানে আমি কর্মী এখন যারা ইসলামী আন্দোলনে কাজ করে ফেনীতে, আমার হাত ধরে যারা তৈরি হয়েছে, অনেক ছেলে আছে ফেনী কলেজে ওরা কাজ করে। ওরা এখন ফেনী কলেজে, হাজারি কলেজে কাজ করে, ইউনিয়নে কাজ করে, অনেক ছেলে আমি তৈরি করছি। আমি যেটা রাজনীতি করতে গিয়ে যেটা বুঝছি কি, যে ইসলামী যে দলগুলা, মানে ওনারা মানে জনমানুষের সাথে সম্পৃক্ত না।
এটা আমি এই কথাটা কেন কেন আনলাম, রশিদি থেকে আমি বের হওয়ার পরে শিক্ষক ছিলাম, দেখা গেছে তারা শিবির করে, ওরা মাসিক কিশোর কণ্ঠ পড়ে, কিশোর কণ্ঠের মাধ্যমে ওরা বিভিন্ন কাজ করে। আর ইসলামী ছাত্র আন্দোলন সাবেক ইসলামিক শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা করতো, ওরা মাসিক নকিব পড়ে বা নকিব পড়তো। তা আমি কি করতাম, পুরা ইউনিয়নে নকিবকে বাধ্যতামূলক করছি পড়ার জন্য, পুরো ওয়ার্ড, এমনকি 11 ওয়ার্ডে আমি কমিটি করতে সক্ষম হয়েছি। আমার মনে হয় না এমন আমার ওয়ার্ডে, আমার ইউনিয়নে ওদের মাসিক নকিব আসতো প্রায় 150-100 পিস নকিব আমি নিয়ে আসতাম। মানে সাংগঠনিক কাজ কতটা করতেছি আমি করছি। বিশেষ করে আলাউদ্দিন ভাই, উনি প্রচুর মেহনত করছে ওই এলাকায়, মোটিভিতে অনেক 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 কাজ করছে, আমরা একসাথে কাজ করছি পুরো এলাকায়। পুরো ইসলামী আন্দোলনের মানে রব রব, মানে ওদের মুজাহিদ কমিটি আছে, মুজাহিদ কমিটি জানতো না ইসলামী আন্দোলন কি জিনিস, ইসলামী আন্দোলন বুঝতো না যে মুজাহিদ কমিটি কি জিনিস, আর ছাত্র আন্দোলন দূরের কথা, মানে ওদের মধ্যে এমন একটা দূরত্ব, ঠিক আছে। তো আমার কাজ করতে যে খুব ব্যাকৃত হয়েছে, মানে আর ওই সময় ধরেন ইসলামী ছাত্র শিবিরের উপর একটা নিষিদ্ধ আরোপ ছিল, বা জামাত ইসলামের উপর একটা টর্চার ছিল, আর বিএনপিতে কোনো কথাই ছিল না, বিএনপিতে টর্চার মার। আমার তো এখনো মনে পড়ে যে গাজী হাবিবুল্লাহ মানিক ভাই, আনোয়ার পাটোয়ারি, এখন বলতে এরপরে এসে সালাউদ্দিন মামুন ভাই, এখন ছাত্র যুব দলের বিএনপি মনে হয় যুব দলের বা ছাত্র দলের সভাপতি সম্ভবত, ইঞ্জিনিয়ার দেলোয়ার ভাই লস্কর মোটবির, মানে আওয়ামী লীগ ওদেরকে যে কি অত্যাচার করছে, জেল জুলুম। আনোয়ার পাটোয়ারি আমার সাথে জেলে ছিল, আর পরে সালাউদ্দিন মামুন ভাই আমার সাথে জেলে ছিল, তারপরে হচ্ছে আহ যে আনোয়ার পাটোয়ারি, সালাউদ্দিন মামুন ভাই, দুলাল ভাই আমার সাথে ছিল না, দুলাল ভাই উনি অনেক উনি আমার ভাইয়ের সাথে রাজনীতি করছে, মানে বিএনপির ইঞ্জিনিয়ার দেলোয়ার ভাই আমার সাথে জেল খাটছে। আরো অনেকে ছিল এরকম জেলে আমার সাথে। বিএনপি অনেক, জামাতের অনেক নাম বলতে পারতেছি না, জামাতের আমার এখন শাহিন একাডেমি থেকে ওর বাবাকে না পেয়ে অনেককে নিয়ে আসছে, অনেককে নিয়ে আসছে। তো আমাকে মানে পুরো যখন মোটিভেট, আমি পুরো এলাকা একদম রব রব করে ফেলছি কাজ, আমাকে হঠাৎ করে ওরা মারছে, প্রচুর মারছে। মানে আমি, আমার সাথে যারা চলাফেরা করে আমি কতটা সহজ সরল ওরাই জানবে, এরাই জানে। কিন্তু ছাত্রলীগের রিয়াদ আমারে মানে এত পরিমাণ আমার এখন এই হাতে দাগ আছে, কেটে ফেলছে, ঠিক আছে, মারছে অনেক সিরিয়াসলি আমাকে মারছে। আমার আম্মু থেকে 2 লাখ টাকা দাবি করছে। তো আম্মু 2 লাখ টাকা দিব কোথা থেকে, সম্ভব না। তো ওরা কি করছে, আমাকে মারছে, পুলিশে উঠিয়ে দিছে আমারে। পরে আমি এই বিষয়টা এখন মিডিয়ার সামনে বলতে পারবো না, মানে এমন একটা বিষয় নিয়ে আমাকে মামলা দিছে। কি বিষয় ছিল? আমাকে মামলা দিছে নারী ও শিশু নির্যাতন মামলা দিছে। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে কি, মামলার ভিকটিম যাদেরকে বানাইছে, মানে আমি আমি চাইছিলাম যে জুলাইয়ের পরে এটা নিয়ে সামনে দাঁড়াবো, যে 4 বছরের মেয়ে কি ধর্ষণ করা যায় কিনা। মেয়ের 4 বছরও দেয় না, 3 বছর 4 মাস মনে হয় এরকম বয়স দিছে। এরকম তো আসলে মানে যদি আমরা বাস্তব বর্তমান দুনিয়ার দিকে তাকাই, এরকম তো নজির আছে আসলে। আমি জানি না। হ্যাঁ, অবভিয়াসলি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি। তো জুলাইয়ের আগের ঘটনা তো বললেন আপনি, জুলাই আসলে কোথায় ছিলেন এবং কিভাবে ভূমিকা রাখছিলেন? জুলাই আমি যেটা বলে আমাদের সাংগঠনিক যে আমাদের একটা দিক পরিচয়, ওইখান থেকে আমি জেলা গেলাম, জেল থেকে বের হলাম, সবার সাথে আমার আছে। ওইখান থেকে যে বের হওয়ার পরে আমি ঢাকা চলে আসি, জামিয়া কারিমিয়া মাদ্রাসা 2016 সালে ভর্তি হই আমি। আচ্ছা, ভর্তি হওয়ার পরে যেতে আমি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত, জেল থেকে বের হওয়ার পর আমার মার জায়গা বিক্রি করতে হয়েছে, বাড়ি বিক্রি করতে হয়েছে। এটা ফেনী জেলা দায়িত্বশীল জানে, মুফতি ফয়জুল করিম শাহ হুজুর আমার এই মামলার দায়িত্ব দিয়েছে ইকরামুল হক ভূঁইয়াকে, যিনি ফেনী 2 আসনে নির্বাচনে দাঁড়াইছে বা প্রার্থী ছিল, ইয়ার সংসদ সদস্য, উনি হয় নাই। ওনাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু উনি আমার মামলাটা রেসপন্স করে নাই আর কি, দেখে নাই, উনি ওনার মধ্যে ছিল আর কি। আর আমি যেহেতু ছাত্র ছিলাম, একটা আমার পড়াশোনা প্লাস আমি কাজও করতাম ঢাকাতে, মামলার খরচ চালাইছি, পড়াশোনা করতাম, বাবা মাকে দেখতাম, তো আসলে আমার ওই পক্ষে ওইভাবে ইয়ে হয় না, যোগাযোগ মিটিং হয় না। তো কারিমে যখন ভর্তি হয়েছি, ওনারা চাইছিল যে আমাকে আবারও সাংগঠনিক ভাবে কোনো একটা কাজে জড়িত করতে। এখন আমি যেটা বুঝছি, জেল থেকে বের হয়ে বুঝছি যে আমাকে পড়াশোনা করতে হবে, মানে এই ময়দানে নামতে হলে আমাকে যোগ্যতা লাগবে, যোগ্যতা ছাড়া, পড়াশোনা ছাড়া আসলে এই ময়দানে টিকাটা অসম্ভব, এটা আমি ধরে নিয়েছি। তখন থেকে আমি কি করতাম, বুদ্ধিভিত্তিক যেভাবে, যেমন আমি বলি, আমার দাদু ভাই বলে মহিউদ্দিন আকবর, এনায়েত রসুল, এনায়েত রসুল মানে লেখক জানা, আমাদেরকে সাহিত্য মানে আমাদের লেখালেখি শিখাইতো আর কি। কিশোর কণ্ঠের অফিস যেটা বলতে, মাসিক আল কারিম ইসলামী আন্দোলন একটা পত্রিকা আছে পুরানো পল্টনে, ওনাদের অফিসে আমরা সাহিত্য আসারে বসতাম, প্রতি সপ্তাহে আমরা যাইতাম। এখন তো ছাত্র আন্দোলন দায়িত্ব কি দায়িত্ব আমি যাই না, সাইদ আবরার ভাই,
তার শরীফে এখন ইসলামী আন্দোলন দায়িত্ব, ওরা আমরা একসময় আমরা মানে লিখতাম, পড়তাম, শিখতাম, ওদেরকে আমাদের প্রশিক্ষণ শিখাইতো। এটা আমার এটা ছিল। আর যেহেতু আমার ভাই বিএনপি রাজনীতি করতো, তো ও তো পড়ার সময় জেলে যেত, এটা আমরা জানতাম। তো এক তো জেলে গেলাম, এই একটা জেদ খুব, মানে আমার আমাকে আমার বিদেশে আমার 8 মাস থেকে আমার জেল খাটেছে, আমার পারিবারিক অনেক হেনস্থা করছে। আর ঠিক মতো এলাকায় যেতে পারতাম না, হ্যাঁ, মানে সাংগঠনিক কাজও আর যেতে পারতাম না। যদিও ইসলামী আন্দোলন অনেক নেতা ওই সময় সুবিধা ভোগ করছে। পরে জামিয়া কারিমে যখন ভর্তি হই, ওখান থেকে আমি 1 বছর পরে আমি আবার মহানগর প্রজেক্টে চলে যাই, কাসিমুল মাদ্রাসায়। ওইখানে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করে লাস্ট আমি মার্কেট সাইকেল ইসলাম আল মাদানিতে রমজান একটা কোর্স করি, একটা কোর্সে ভর্তি হয়ে পরে ওইখানে আমি ভর্তি হই জালালাইন, ওখানে আমি কিসমুল লোগা জালালাইন ওইখানে আমি শেষ করি। এর ফাঁকে ফাঁকে এর ফাঁকে ফাঁকে মানে বিএনপির যতগুলো প্রোগ্রাম ছিল ছাত্র, মানে বিশেষ করে ছাত্র দলের, হ্যাঁ, আমার এখনো মনে আছে রাকিব ভাই কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, আমরা সালামবাগ অর্থাৎ দুনিয়া বিশ্ববিদ্যালয়ের পিছনে সালামবাগ বাইতুল সালাম একটা মসজিদ আছে, মসজিদের পাশে সিএমদের বাসায় আমি চলে যাবো। এখানে মানে যাত্রাবাড়ি এই দিক থেকে যত আন্দোলন সংগ্রাম হইতে আমরা ওই শুক্রবার কেন্দ্র করে যাত্রাবাড়ি কেন্দ্র আমরা ওইখানে আমরা বিএনপি অফিস থেকে মুভ হইতাম, এদিকে চলে আসতাম। আচ্ছা, তাহলে জুলাইতে আপনি ঢাকাতেই ছিলেন? হ্যাঁ, আমি ঢাকাতে ছিলাম। আচ্ছা, তো জুলাইতে ঢাকার কোথায় আপনি মানে আন্দোলনে অংশ নিয়েছেন কোথায়? যেদিন শুরু 5 জুন সম্ভবত আমি লালবাগ ছিলাম। অর্থাৎ কোটা আন্দোলন যখন শুরু সেই সময় থেকে আপনি অ্যাক্টিভ ছিলেন? আচ্ছা, জি। মানে এটা আসলে শুরু হচ্ছে কি, আমি যেটা বললাম যে আমার যে আমাকে যে মামলা দেওয়া হয়েছে, হ্যাঁ, আমার একটা রাগ, একটা ক্ষোভ আছে আমার, আমি আমার দেখা যায় না। তা আমি একটা হিম্মত করছি যে এই রেজিম পরিবর্তন করতে হবে, মানুষকে বলতে হবে। দেখেন এই যে জুলাই হওয়ার কারণে মানুষ এখন বুঝতে পারতেছে যে রাষ্ট্র কর্তৃক তার অনেক সুযোগ সুবিধা আছে, তার অনেক প্রায়োরিটি আছে, কিন্তু আসলে কি অজপাড়া গ্রামের মানুষগুলো ওরা কি বুঝে, জানে? তাকে জানানো হয় না, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঠিক আছে, যেমন আমি যখন ঢাকায় আসি, আমি দাবি কেন্দ্রিক আমার আড্ডা হইতো, দাবি কেন্দ্রিক অনেক বিভিন্ন প্রোগ্রামে দেখা গেছে আমি ছাত্রদলের প্রোগ্রামে, ছাত্র ইউনিয়নের প্রোগ্রামে, বিভিন্ন প্রোগ্রাম বুদ্ধিবৃত্তিক যে পাঠ্যক্র হয়তো আমি এগুলোতে অংশগ্রহণ করতাম বা থাকতাম। আবার দেখা গেছে কি বিশেষ সাহিত্য কেন্দ্র, বিভিন্ন প্রোগ্রামে আমি হাজার হয়তো সবার সাথে আমার একটা কমিউনিকেশন আগে থেকে। বিশেষ করে আমি গণ অধিকার পরিষদ কোটা আন্দোলন আমি ঢাকায় ছিলাম, কোটা আন্দোলন আমরা রামপুরা ব্রিজে আমরা আন্দোলন করি, পরে আমরা ডাবি দিকে আসি। কোটা আন্দোলন থেকে গণ অধিকার বিপিন ভাইয়ের হাত ধরে মূলত আমার রাজনীতি একটা কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যারা কমি মাদ্রাসা পড়াশোনা করে তারা কিন্তু সরাসরি কোনো রাজনীতি যুক্ত হতে পারে না। অর্থাৎ 4 দেওয়ালের ভিতরে যে রাজনীতি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, ওদের বিশেষ কিছু মাদ্রাসা আছে, মাদ্রাসার বাইরে অন্য কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া যায় না, শিবির বলেন বা অন্য রাজনীতি হওয়া যায় না। ওই জায়গা থেকে আমি কি করতাম, খুব সতর্ক ভাবে বা খুব বুদ্ধিদীপ্ত ভাবে আমি গণ অধিকার পরিষদের সবগুলো প্রোগ্রামে থাকতাম। বিপিন ভাই আমার এখনো মনে আছে, নুর ভাইয়ের মানে অনেকগুলো প্রোগ্রাম, আমার ছবিও আছে, কিন্তু ওই প্রথম আলো একটা ছবি একটা ছবিও আছে আমার, আমি জানি আপনি একটা ভিডিও দেখবেন যে বিএনপির অফিস বন্ধ, আমরা মিছিল নিয়ে ঘুরে আসি, বিএনপি অফিস থেকে আমাদেরকে হাত নেড়ে আমার অভ্যর্থনা জানানো হয়েছে, আমার মনে আছে। মানে বিপিন নুর ভাইয়ের হাত ধরেই রাজনীতি করা আমার স্বপ্ন ছিল, কিন্তু সামনে যেতে পারিনি, হ্যাঁ, কমিটি যেতে পারি নাই এখন। আচ্ছা, এখানে আপনি যে বলছিলেন যে রেজিম চেঞ্জের যে স্বপ্নটা, তো কোটা আন্দোলন যখন শুরু হলো তখন তো আসলে ছাত্র নেতারা বলেন বা হচ্ছে সাধারণ শিক্ষার্থী বলেন, কারোর মধ্যে রেজিম চেঞ্জের স্বপ্ন কিন্তু শুরুতে ছিল না। হ্যাঁ, তো তাদের দাবি ছিল কোটার যে পরিবর্তনটা, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটার যে মুক্তিযোদ্ধার সন্তান মানুষের নাতিপুতি পর্যন্ত চলে যাওয়ার পরে সেইটার বিষয়ে তাদের আন্দোলনটা ছিল যে ওটা একটা সীমার মধ্যে নিয়ে আসা বা বাতিল করা, যেটাই হোক। এখানে আপনি যে কোটা আন্দোলনের সময় থেকে ছিলেন, আবার ওদিকে হাসিনা কিন্তু বলতো যে এরা ক্ষমতার পালাবদল, ক্ষমতা আমাকে পতন ঘটাতে, এরকম একটা ইন্টেনশন সে ব্যাখ্যা করতো। তাহলে এখন আমরা কি এটাকে এভাবে বলতে পারি যে মানে হাসিনা কি আসলে ঠিক ছিল, যে মানুষ কি আসলে তাকে ফেলার জন্যই কোটা আন্দোলনের নাম দিয়ে আন্দোলন শুরু করেছিল, নাকি এটা কোটা আন্দোলনই ছিল, এটাকে আসলে মানে প্রাকৃতিক ভাবে এটা একটা মানে পতনের আন্দোলনের দিকে চলে গিয়েছিল? কি মনে হয় আপনার? এখানে একটা বিষয় খেয়াল করবেন, আপনার যখন পেটে ভাত থাকে না তখন আপনার চাহিদা কি হয়? খাবার। তো জি, রাইট। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আপনার আন্দোলন জামায়াত করবেন, মানে জামায়াত যখন হয় বা পরিকল্পনা যখন হয়, ঠিক আছে, এটা ওদের কোটা আন্দোলন, রাইট। কিন্তু
অজপাড়া যে মেয়েটা, যে ছেলেটা, যে একজন রিক্সা চালক, যে একজন শ্রমিক, যে একজন কি কয় যে গার্মেন্টস কর্মী রাস্তায় নামছে, আমি মাওলানা শফিক কমি মাদ্রাসায় পড়ে, আমার তো কোটা দরকার না, দরকার ছিল আমার, আমি কেন নামছি? এই যে রেজিম চেঞ্জের কারণেই আন্দোলনটা সংগঠিত হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, দাবির নেতারা, দাবির সিন্ডিকেটটা এটাকে করাপ্ট করে ফেলছে আর কি। এটাকে জুলাই পরবর্তীতে ওরা ওদের মতো করে ওটা ইয়া করে। হ্যাঁ, যেমন ধরেন জুলাইয়ের ভিতরেও আমরা কিন্তু দেখেছিলাম যে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ওই টাইমটাতে সমন্বয়কদের মধ্যে বেশ কিছু ব্যক্তি কিন্তু সরকারের সাথে নেগোসিয়েশনে বসার জন্য গেছিল। Right? তো আহ, মানে এই যে ব্যাপারটা, তাহলে এটা রেজিম চেঞ্জের জন্য ছিল, এটা কেন মনে হয়? আচ্ছা, এখন ওই সময়টা তো আমিও তো রাজপথে, আমার সচক্ষে আমি তো ছিলাম। এখন ধরেন ইসলামী যে দলগুলা ছিল ওই সময়, ঠিক আছে, ওদেরকে এক প্রকার মানে বাধ্য করে ফেলছে না, মানে চুপ থাকার জন্য, মানে সবাই একদম বাধ্য করে ফেলছে। আচ্ছা, ওই সময় যারা রাজপথে ছিল, সমন্বয়কের মধ্যে যারা ছিল, বিবৃতি বক্তব্য দিত, ঠিক আছে, ওদেরকে নেগোসিয়েশন করার জন্য মানে এক প্রকার চাপ সৃষ্টি বা মেরে ফেলার একটা হুমকি ছিল, ঠিক আছে? তো যারা গেছে, কিন্তু আন্দোলনটা তো এমন ভাবে সাজানো ছিল বা এমন ভাবে ছিল, আমরা এটা হার মানবো না, আমরা এটা পিছিয়ে নামবো না। যেমন আমি 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 16 জুলাইতে, 15 জুলাই দাবিতে যখন আক্রমণটা হয়, একটা বোন আছে না, এভাবে ছিল, কাঁধে ব্যাগ ছিল, তার রক্ত মাখাচ্ছে, হ্যাঁ, তখন আমি আবারও বলছি যে কোটা তো আমার না, কোটা আমার, কোটা আমার জন্য, আমি কমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি কোটাতে কি করবো, ঠিক আছে? কিন্তু যখন ওরা কি ছাত্রলীগ কর্তৃক, যুবলীগ কর্তৃক, আওয়ামী লীগ কর্তৃক লোক, মানে নিরস্ত্র মানুষের শিক্ষার্থীদের উপরে আক্রমণ করা হইলো, গুলি করা হলে, মারলো, রক্ত ইয়ে করা হইলো, তখন মানুষ আর ঠিক থাকতে পারেনি। আপনি দেখেন 5-এর পর থেকে নিয়ে 16 জুলাই আগ পর্যন্ত আন্দোলন কি এতটাই হাইপ তুলছে? নাই। যখন গুলি করা হয়েছে, আমরা 17-18 যখন গুলি করা হয়েছে, বল প্রয়োগ করা হয়েছে, তখন তো সাধারণ মানুষ, তখন ছাত্রলীগের আমার যে বন্ধু ছিল, আওয়ামী লীগে আমার যে বড় ভাই ছিল, সে কিন্তু রাস্তায় নামছে, আপনি জানেন না, আমার সাথে তো অনেকের সম্পর্ক আছে। আর যারা আওয়ামী লীগ করে আমার সাথে আমার সম্পর্ক আছে, যারা ছাত্রলীগ করে আমার সাথে আমার সম্পর্ক আছে, তারাও আমাদেরকে সহযোগিতা করছে, শফিক যাও, আমরা আছি তোমাদের পিছে। ক্ষেত্র বিশেষ সেও রাস্তায় নামছে হাসিনা পালায় দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ দেশে দেখছি বিগত 17টা বছর ধরেন বিএনপির হাজার হাজার নেতাদেরকে গুম খুন করছে, জামাতের নেতাদেরকে তো মানে ফাঁকির মতো হত্যা করা হয়েছে, ঠিক আছে? এরপর অন্য মানে মতের বিপরীত হইলে, মতের ভিন্নতা হইলে তারে গুম খুন করে ফেলা হয় বা তারা মামলা দিয়া তারে জেলে ঢুকে দেওয়া হয়, ঠিক আছে? আপনি এটাকে রেজিম চেঞ্জ বলবেন না? তো এখানে একটা বিষয় কি, ধরেন এই যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের প্রশ্ন আসার ব্যাপারে চলে আসলো একটা ব্যাপার, সেটা হচ্ছে আহ তারা তো ক্ষমতায় ছিল, অর্থাৎ হাসিনা চলে গেলে বরং তাদের যে খাওয়া দাওয়ার সমস্যাটা তাদের তৈরি হলো, তাইলে তারা কেন আপনাকে বা আপনাদেরকে বা ছাত্র জনতাকে তারা কেন তাদের তাদের কি উদ্দেশ্য ছিল? কারা? বুঝলেন? আওয়ামী লীগ বা ছাত্রলীগের যাদের কথা আপনি বললেন যে তারা আপনাকে বলছে যে হ্যাঁ তুমি যাও আমরা আছি, তো তারা তো তখন ক্ষমতায়, তাই না? তো হাসিনা পড়ে গেলে তো তাদের আরো ক্ষতি হবে, যে তারা তো আর খেতে পারবে না, সোজা কথা। তাহলে তারা এই রিস্কটা কেন নিবে? ধরেন আপনি ছাত্রলীগ করেন, আমি ছাত্র দল করি, এখন আমি দেখতেছি আপনি আমার বন্ধু না, আমি তো আপনার বন্ধু, এখন আর একটা লোক আমাকে মেরে ফেলতেছে, ওই জায়গা থেকে আপনি কি করো? আপনার করণীয় কি? আপনি আমাকে সহযোগিতা করবেন না? আপনি আমার পাশে দাঁড়াবেন না? বিষয়টা এমন হয়েছে, ওদের চোখের সামনে পাখির মতো গুলি করে বিজিবি পুলিশ মেরে ফেলতেছে, ছাত্রলীগ প্রকাশ্যে গুলি করতেছে, মানে প্রতিটা বাসায় রেড জোন করতেছে, যে এই বাসায় এই আন্দোলনকারী আছে, এই বাসায় অমকে আছে, ওদেরকে ধরো গ্রেপ্তার করে দিচ্ছে, মেরে ফেলা হচ্ছে। 18 জুলাইয়ের সম্ভবত 18 বা 20-এ কারফিউ জারি করা হয়, 19 তারিখে 18 তারিখ রাত্রে কারফিউ জারি করা হয়। আমি 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 তো মাঠে ছিলাম, আমি তো দেখছি অন্ধকার রাতে, হ্যাঁ, মানে বাসা থেকে পোলাপেন ধরে ধরে আইনে বাটারা থানায় নিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছে, হাতে গাড়ি থেকে নামে নামে চেষ্টা নিচ্ছে, ওদেরকে মারতেছে, ঠিক আছে না? এখন যে ছাত্র দল করে তারা কিন্তু ছাত্রলীগের বন্ধু আছে, যে ছাত্রলীগ করে তারা কিন্তু ছাত্র দলের বন্ধু আছে, যে শিবির করে তারাও কিন্তু ছাত্র ইউনিয়নের বন্ধু আছে, যে ইউনিয়ন করে তারাও ছাত্রলীগ, ছাত্র দল, ছাত্র শিবিরের বন্ধু আছে, সবার সাথে কানেক্টিং সম্পর্ক। ঠিক আছে? আমরা আসলে মিডিয়া, গণমাধ্যম বিষয়টা যেভাবে আমরা দেখি, বিষয় আলোতে এমন না, সবার সাথে আমরা মানুষ, আমরা সামাজিক জীব, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে এখন জুলাই পরবর্তী সময় এসে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ আছে? এখানে যারা
গণহত্যার সাথে 24শে জুলাই গণহত্যার সাথে যে সমস্ত আওয়ামী লীগ, যে সমস্ত যুবলীগ, যে সমস্ত ছাত্রলীগ জড়িত আছে, তাদেরকে রাজনীতিতে তো কোনো সুযোগই নাই, কোনো সুযোগ নেই যা জড়িত আছে। কিন্তু যে ছাত্রদল, ছাত্রলীগ, যে আমার যে ভাই, যে বোনটা, তার কোনো অপরাধ নাই, সে অপরাধ করে নাই, ঠিক আছে, সে বাঁচতে হবে না? সে সামাজিক মানুষ না, সামাজিক জীব না, সে করবে, সমস্যা কি? তাহলে সে যে মানে একইভাবে যেমন জুলাই সে আপনাকে সে সাপোর্ট দিছে, সে একইভাবে এখন তার ছাত্রলীগের যে খুনের আসামি এরকম ভাবে সাপোর্ট দিবে না, এটার গ্যারান্টি কে দিচ্ছে? এটার জন্যই এখন যে সিজে প্ল্যাটফর্মে যাবে, তারা ওইখানে অর্গানাইজার যারা থাকবে, তারা ওরা কিভাবে নিচ্ছে বা কিভাবে নিবে, এটা ওনাদের বিষয় নয়, নিবে কিভাবে। তাহলে কি মানে ব্যাপারটা এরকম যে এখন ছাত্রলীগ বা আওয়ামী লীগের যারা মানে ক্লিন ইমেজ বলবো না, যাদের যাদের কোনো ভূমিকা আমরা জুলাইতে দেখি না, তাদেরকে কি দলগুলো, বর্তমান যে দলগুলো কার্যক্রম করতেছে, তারা কি মানে আত্মীকরণ করে ফেলবে বলে মনে করেন, বা করা উচিত? আপনি কি মনে করতেছেন না যে জাতীয় নাগরিক পার্টি যে গঠিত হয়েছে, অর্থাৎ জুলাইয়ের সময় আপনি দেখবেন বিএনপির দীর্ঘ 16 বছরের মিছিলগুলো দিকে ফলো করবেন, দাবি কেন্দ্রিক যে মিছিলগুলো হচ্ছে, বা ইশরাক ভাই কেন্দ্রিক যে মিছিলগুলো হয়তো, ঠিক আছে, আমাদের ইশরাক ভাই ছিল, রাকিব ভাই পিছনে আমরা মিছিল করছি, মানসুরদের পিছনে আমরা মিছিল করতাম, আমরা দেখছি। বিশেষ করে আমি তো দাবিতে আমি রিক্সা চালাইতাম, আমার পড়াশোনার খরচ চালাইতাম রিক্সা 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 চালিয়ে, এবং মাদ্রাসার পড়াশোনার খরচ চালা, বা আমার আমার যে মামলাটা ছিল ওই মামলার খরচ চালাইতাম আমি, এই রিক্সা চালাই, দাবিতে ছিলাম আমি। হ্যাঁ, আমি তো এই কিন্তু আমি সব দেখি। ওই দীর্ঘ 16 বছরের যে মিছিলের চিত্রটা দেখবেন, পুরো বাংলাদেশে খুব নগণ্য 10 জন, 8 জন, 15 জন, 20 জন এরকম মানুষ মিছিল করতো, ঠিক আছে। এখন পুরো বাংলাদেশটাই বিএনপি হয়ে গেছে, বিষয়টা এমন না? তো এখন যেটা হচ্ছে দেখবেন জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন যারা সমন্বয়ক ট্যাগ নিচ্ছে বা ট্যাগ লাগাচ্ছে, ওটা কি বাস্তবতা সমন্বয়ক? এখন যারা আছে ওটা ছাত্রলীগের পোলাপেন, ছাত্রলীগের পোলাপেন। জুলাইয়ের পরে আয়সা সমন্বয় বৈষম্য ছাত্র আন্দোলনে ঢুকে ওরা সমন্বয়ক হয়ে গেছে, হচ্ছে না? ওরা কারা? ওরা কি আকাশ থেকে ফেরেশতা না? ওরা ছাত্রলীগের পোলাপেন, মানে যাবে কোথাও, তো বাঁচতে হবে। এখানে কথার মধ্যে আপনি এর আগে বলছেন চমনাইয়ের ব্যাকগ্রাউন্ডের যে লোকগুলো তাদের কথা বলছিলেন, যে তারা অনেকে হাসিনা আমলের সুবিধাভোগী ছিল বা ইত্যাদি। তো তাদেরকে কেন এখন আমরা আমাদের রাজনীতিতে রিলেভেন্ট করব তাদের, আর কি মনে হয়? এখানে আমি দেখেন জুলাইয়ের পরে মানে সবাই অবাক, আমি কেন কোনো প্ল্যাটফর্মে যাচ্ছি না। আমি একদম সবাই, এমনকি আমার আমার কত নজরদারিও রাখা হয়েছে, আমি কি করতেছি। আমার কোনো সমস্যা নেই, আমি কি করতেছি মানুষ দেখো, জানো, রাষ্ট্র গোয়েন্দা বাহিনী আছেন, কি করতেছি দেখো, কোনো সমস্যা নেই। কিন্তু জুলাইয়ের পরে যে বিষয়টা হচ্ছে, বিএনপির ত্যাগী যে ছেলেগুলা রাস্তায় মানে জীবন মানে যুদ্ধ করতে গিয়ে তার পারিবারিক মামলা হামলা শিকার হয়েছে, তারা কি আজকে বিএনপির ভালো কোনো কমিটিতে আছে? আপনি দেখেন, খুঁজে পাবেন নাই। বরঞ্চ পাইতে হলে তাকে অনেক লোভিং করে আসতে হয়, কিন্তু সে যে লোভিং করবে 5 লাখ, 10 লাখ, 3 লাখ, 2 লাখ টাকা দেবে, তার টাকা তো নাই। দীর্ঘ 16 সে জেল খাটছে, ঘর হারা ছিল, বাড়ি হারা ছিল, হ্যাঁ, ঋণের বোঝা ছিল। সে আপনাকে কমিউনিটি এসে টাকার বিনিময়ে টাকা দিয়ে কিভাবে সে আপনার কমিউনিটি ঢুকবে? একটা বিষয়। জামাত ইসলামের যে নেতাগুলো পাশে দেওয়া হয়েছে, আজ পর্যন্ত জামাতের পক্ষ থেকে কোনো কর্মসূচি দেওয়া হয়েছে জামাতের নেতাদেরকে মানে পাশে মেরে ফেলছে এই সুষ্ঠু বিচারের দাবিতে দেওয়া হয়েছে? আমি আমার চোখে পড়ে না যে জামাত দাবি জানাইছে যে এদেরকে আমরা সুষ্ঠু বিচার চাই বা পূর্ণ তদন্ত হোক। কিন্তু করছে, মনে হয় আমার যত মনে পড়ে পল্টনে তার একটা মহাসমাবেশ বের করছে, হ্যাঁ, আমার মনে হয় করছে। কিন্তু বিএনপি মানে বিএনপি, জামাত বা এই দলগুলা ওই সময় কি হয়েছে, জুলাইয়ের পরে যেটা কিছু একটা পুনর্বাসন, আপনার যে বললাম পুনর্বাসন, যে আওয়ামী লীগকে পুনর্বাসন সত্যিই হয়েছে, এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সবগুলা দলেই মোটামুটি সবাই ভাগ করে নিছে, এটা সত্য কথা, ঠিক আছে। এখানে পুনর্বাসন করতে গিয়ে জানা হয়েছে কি, দীর্ঘ 16-17 বছরে আওয়ামী লীগে হাজার হাজার কোটি টাকা আছে, যে টাকাগুলো ওরা বিভিন্ন সংগঠনকে ক্রপ করে ওরা বিভিন্ন দলের পদ পদবি ভাগে নিচ্ছে। আর বিপাকে পড়ছে গেল ত্যাগীরা, হ্যাঁ, বিএনপি ছেলেগুলা আন্দোলন সংগ্রাম করছে বা অন্যান্য দলের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মানে ওরা এখন মানে মাইনাস হয়ে গেছে, অনেক ছেলে আছে। আর ওই জায়গায় ইসলামী আন্দোলন যে কথা আছে, হ্যাঁ, সত্যি কথা হচ্ছে কি, আদতে ইসলামী আন্দোলন কোনো রাজনীতি নাই, আমি দেখি না। যদি রাজনীতি হইতো তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের পরে তার পুরো বাংলাদেশের ছেলেদের দিয়ে রাজনীতি দাঁড় করাতে পারতো, নতুন প্ল্যাটফর্ম আনতে পারতো, নতুন কোনো সৃজনশীল কাজ করতে পারতো। তাহলে আমি একটা কথা বলি, এটা বলা ঠিক হবে কিনা জানি না, তা আমি বলে ফেলি। আমার যিনি সভাপতি, তিনি কলেজ শাখার সভাপতি ছিল, অনেক কয়েকদিন আগে ফোন করে আমাকে কি করছে, মানে একটু আক্ষেপ করছে যে আমি অর্থনৈতিক খুব কষ্টে আছি। কিন্তু ওই জায়গা থেকে দেখেন
দল কিন্তু তার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমি যে একটা মামলায় পড়লাম, আমার মার বাড়ি বিক্রি করা হয়েছে, জমি বিক্রি করা হলো, ঠিক আছে, ইসলামী আন্দোলনের আলাউদ্দিন সাবিরি, তারপর সালাউদ্দিন ভাই, ফয়জুল্লাহ ভাই, ওনারা আমরা জাস্ট সহযোগিতা করছে সামথিং, ঠিক আছে, করছে। এই যে মামলাটা আপনি দেখবেন শিবিরের সবগুলা মামলা রাজনীতি ভাবে উঠছে না, জামাতের রাজনীতি গুলো উঠছে না, বিএনপি রাজনীতি গুলো উঠছে না, বিএনপি যে নেতা যে মামলা দিছে। আমি জুলাইয়ের পরে দুই তিনবার ফেনীতে গেছি, একদম অর্থনৈতিক ক্রাইসিস আমি পড়ছি, তারপর আমি ফেনীতে গেছি যে আমার মামলাটা আপনারা দেন, দিলে ওইটা মামলা শেষ হয়ে যাবে। কিন্তু ওনারা সিস্টেমটাই বুঝে না যে এটা কিভাবে দিলে এটা কিভাবে হবে। আমাকে বলতেছে তুমি ঢাকা থেকে এটা শেষ করে নাও। তো আমি ঢাকা গেছি 2 বার, ওনারা বলছে তুমি ফ্রি থেকে এটা ইয়ে করাও। তো এখন তাহলে তাহলে মানে চরমোনাইয়ের আনুগত্যশীল যে কর্মীরা, আপনার দৃষ্টিতে কি মানে কর্মীরা ডেডিকেট নেতাদের মধ্যে মানে বিভেদ বলেন বা হচ্ছে ক্ষমতা লোভের যে ব্যাপারটা, এটা কি নেতাদের মধ্যে শুধু বিদ্যমান নাকি একদম টপ টু বটমই এটা দিয়ে এফেক্টেড এখন? এখানে বিষয়টা হচ্ছে কি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা ইসলামী ছাত্র আন্দোলন যারা আছে, ঠিক আছে, এটা বিশাল বড় একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো ওনারা তো ধরেন বাইরের জগতের সাথে কি নাই, যোগাযোগ নাই। এখানে ছাত্র দল, ছাত্র শিবির, জামাতে ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ওদের সাথে বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ আছে, লবিং আছে, এম্বাসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ আছে, হ্যাঁ, ওরা বুঝে রাজনীতিতে মূল যে মেকানিজম জায়গাটা, তাদের সাথে ভালোটা। এই জায়গা থেকে ইসলামী আন্দোলন এটা এখনো তর্ক করতে পারে নাই, ঠিক আছে। তো ওরা যে, আমি যেটা বললাম, শুধু আমি ইসলামী আন্দোলন কথা কেন বলবো, মানে ধর্মভিত্তিক যে দলগুলা, মাদ্রাসা কেন্দ্রিক আমাদের যে ইসলামী যে দলগুলা, ঠিক আছে, তাদের আদতে কোনো রাজনীতি নেই। তবে হ্যাঁ, তারা ধর্মীয় ইস্যুগুলাতে ওরা খুব সরব, ধর্মীয় ইস্যুগুলোতে তারা খুব সরব, রাজপথে ময়দানে যে জীবন যৌবন দেওয়ার প্রস্তুতি নেমে যায়। কিন্তু তাদের মাথাকে বিক্রি করে অন্যরা খাচ্ছে, অন্যরা ফায়দা নিচ্ছে, এটা ওনারা আসলে বুঝতেছে না বিষয়টা। তাহলে আমরা যদি মানে আপনাকে যদি খুব সহজ ভাষায় ব্যাখ্যা করতে বলি, চরমোনাইয়ের যে দলটা, তাদের মানে ভুলগুলো কি হবে, মানে আপনি যদি লিস্ট আউট করে বলতে চান তাহলে তাদের ভুলগুলোকে আপনি কোনটা কোনটা মেনশন করবেন? এখানে ধরেন আমি যদি যখন ছাত্র আন্দোলন করতাম, তারা তাদের অধীনস্থ যে ছেলেগুলো আছে, মানে অধীনস্থ যে ভাইগুলো আছে, তাদের কর্মসংস্থান যে বিষয়টা, আমি আপনার অধীন হয়ে কাজ করব, অধীনস্থ আমি যদি কাজ না করি, আমি যদি প্রশিক্ষিত না হই, আমি যদি আমাকে কর্মসংস্থান সৃষ্টি না করেন, তাহলে আমি আপনার সংগঠনে কিভাবে সময় দিব, কি কাজ করবো? ওনারা যেটা সমস্যা আছে, ওনারা কাজ নেয়, মানে একজন লোকের ছেলে হাতে প্রচুর কাজ নেয়, কিন্তু তাকে যে ব্যাকআপ দিতে হবে সমস্যা পড়লে, বা তার পড়াশোনা প্রাইভেট কেন্দ্রিক পড়াশোনা করতে হবে, বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে হবে, তাকে একটা ব্যাকআপ দিতে হবে, তার সহযোগিতা করতে, তার পাশে থাকতে হবে, এই জিনিসগুলো তারা আসলে মানে এতটা করে না। এখন হয়তো বা অনেকটা হচ্ছে বা হবে, ঠিক আছে। তবে ধর্মীয় যে দিকটা আছে, ইসলামী আন্দোলন ধর্মীয় দিকটা ওনারা পারফেক্ট। তাহলে মানে ওনাদের কি ভুল মূলত একটাই, যে ওনারা যখন ব্যক্তির কাছ থেকে কোনো ফায়দা নেওয়ার বা কর্মীদের থেকে ফায়দা নেওয়া, সেটা ওনারা নিচ্ছেন ঠিকই, কিন্তু সেই ব্যক্তিটাকে মূল্যায়ন করা, অর্থাৎ তার যে একটা ভ্যালু আছে সেই প্রপার ভ্যালুটা করা, এটা ওনারা জুলাইয়ের পরে পুরো বাংলাদেশ আমার সাথে সম্পৃক্ত আছে, আমি কাজ করছি যেহেতু। ইসলামী ছাত্র আন্দোলন মানে জুলাইয়ের পরে আমাদের ছাত্র শিবিরের ভাইরা বা ছাত্র দলের বা বিএনপি জামাতের বা আরো অন্যান্য যে দলগুলা নতুন দল খুলে হোক, যেটা, হ্যাঁ, সরকারের একটা অংশীদার হওয়ার সুযোগ পাইছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি করা, চাকরি নেওয়ার বা বিভিন্ন কাজের সুযোগ পাইছে। এক্ষেত্রে আপনি কি দেখাতে পারবেন যে মাদ্রাসা ভিত্তিক যে ইসলামী দলগুলো আছে, কোন ইসলামী দলে কোন সংগঠনের কর্মী বা শক্তিকে ওরা কোন সরকারের প্রজেক্টে ঢুকাতে পারছে? আমার চোখে পড়ে নাই। আমি ঘুরছি, আমি তো মোটামুটি ঘুরা দেখা হয়েছে, ওরা এই কাজটা ফিট করতে পারে নাই। আমি চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে অনেক ইসলামী আন্দোলন ভাই আমার সাথে যোগাযোগ করে, ভাই আমার একটা চাকরি লাগবে। কি করেন ব্যাকগ্রাউন্ড? ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, হ্যাঁ, পড়াশোনা এই। তো আপনার ওদের সাথে যোগাযোগ করেন, কোন এগুলো কিছু বুঝে না, এগুলো ওনারা খোঁজ খবর নেয় না, খুব অনেক অনেক কষ্টও আছে। অনেকে বলে যে, আমি বললাম কয়েকদিন আগে আমার ফয়েজ ভাই সভাপতি সাহেব, উনি আমাকে আক্ষেপ করলো অর্থনীতি খুব কষ্টে আছে। তাহলে উনি আমার সভাপতি ছিল, আমার হাত দিয়ে অনেক ছেলে তৈরি হয়েছে, ওনার অবস্থানটা কত ভালো থাকার দরকার ছিল না? হয় নাই তো, হচ্ছে না। যাক, সৎ আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলনটা কথা বলে, নীতি নয় নীতি কি, নেতা নয় নীতির পরিবর্তন চাই। আচ্ছা, কিন্তু এখানে সৎ আছে আপনি বলতেছেন, বাট আমরা যদি আওয়ামী আমলের দিকে তাকাই, আওয়ামী আমলে কিন্তু তারা বিভিন্নভাবে বেনিফিশিয়ারি ছিল। হ্যাঁ, তো এখন একটা বিষয় হচ্ছে যে তাহলে মানে তাদের নীতিবাক্যের সাথে তাহলে তাদের সামঞ্জস্যটা কোথায়? আর এই জিনিসটা আপনি নিজেই বলছিলেন একটু আগে যে তারা আওয়ামী আমলে বেনিফিশিয়ারি ছিল, কোন কোন ধরনের বেনিফিশিয়ারি ছিল বলে আপনি জানেন?
এখন এটা তো এখন বোঝা যেত, মানে আমাদের শুধু ইসলামী আন্দোলন কেন, মানে আমি সবগুলো আমাদের ইসলামী দল, মামুন সাহেব দলটা একটু ভিন্নভাবে আমি চোখে দেখি। উনি আবার তরুণদের যে চাহিদা, তরুণদের যে স্বপ্ন, তরুণদের যে রাজনীতি, হ্যাঁ, বা যুগ চাহিদা যে মানুষের রাজনীতি, উনি এটা বুঝে, উনি ওইভাবে মানে কাজ করে। হ্যাঁ, আমি আবার খেলাবত মজলিসের বাটারা থানার দায়িত্ব সদস্য ছিলাম, বা আটা কি কয় ওনার ওনার হয়ে অনেক কাজ করার সুযোগ পাইছি। কিন্তু আমি 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 যেটা বলি, আমাদের ইসলামী সংগঠন, মাদ্রাসা ভিত্তিক ইসলামের যে সংগঠন গুলো আছে, দেখেন, হ্যাঁ, মানে তাদের কোনো এজেন্ডা নাই, রাজনীতির কোনো এজেন্ডা নাই। হ্যাঁ, দেখেন আওয়ামী লীগের সময় ওরা ওইভাবেই ছিল, সেম এখন বিএনপি আছে, এখন বিএনপি হয়ে থাকবে না, আলাদা কোনো নতুনত্ব কিছু আনতে পারে না। তো পারলে তো আমি আচ্ছা, কবুল তো করি। এই জায়গায় ধরেন এনসিপি তো নতুনত্ব আনার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল। তো আম, এখানে আপনি অফ ক্যামেরা হচ্ছে কিছুটা আক্ষেপ করছিলেন যে অনেকেই জুলাইকে বেঁচে হচ্ছে তাদের অনেকটা বলা যায় লাইফ সেট করে ফেলছে। হ্যাঁ, তো আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই, আপনার আপনার দৃষ্টিতে এনসিপি তে কারা এরকম করেছে বলে আপনার মনে হয়? জুলাইয়ের পরে এনসিপি যে কি কয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপর জাতীয় নাগরিক কমিটি, এখন জাতীয় নাগরিক পার্টি, জাতীয় ছাত্র শক্তি হলো, ঠিক আছে। তো ওই যে একটা কথা বললাম না, যে ওনারা আওয়ামী লীগকে সব দলেই পুনর্বাসন করছে, ফেসবুকে বিপ্লব 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 বলে আর কি। বাস্তবতা আদৌ কিছু না, বাস্তবতা কিন্তু হয়েছে কি জানেন, ওই দিন শেষে রাতে গিয়ে একজনের বাসায় ওই আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্র শিবির, আরো যে দল আছে বাম দল, সবাই একসাথে বিষয়ে চা খাইতেছে, সবাই সাথে বসে গল্প করতেছে, সবাই একসাথে বসে এটারে মেগানাইজিং করতেছে। কিন্তু ফেসবুকে দেখাচ্ছে বিপ্লব, ফেসবুকে দেখাচ্ছে অমুক অমুকে মেরে ফেলা হয়। আসলে এটা কিছু না, ঠিক আছে। তো আসলে এখন আমি নাম ধরে কাউকে বলা যাবে না, মানে যারা হওয়ার ওরা হয়ে গেছে, জিনিস অনেকে হয়েছে, অনেক অনেক সুযোগ সুবিধা নিচ্ছে, হয়েছে। তো বর্তমানে এনসিপি থেকে যারা এমপি হয়েছেন তাদের মধ্যে কি এরকম আপনার মনে হয় আছে যে তারা ওভাবে ওভাবে তৈরি হয়ে আসছেন, নাকি তারা মানে ন্যায়সঙ্গত ভাবেই লড়াই করে দূরে আসছেন মনে হয়? দেখেন, জাতীয় গণ অধিকার পরিষদ থেকে হয়েছে গণতান্ত্রিক ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি হয়ে আরো বিভিন্ন ফ্রন্টের হয়ে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়, ঠিক আছে, সবাই একসাথে এখানে আসে। পরে জুলাইয়ের পরে সবাই সবার দলে সরে যায় বা চলে যায়, ঠিক আছে। জুলাইয়ের আগে আমি রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ছিলাম। হ্যাঁ, আমি আমার ভাই, আমার সহযোদ্ধা, নেতাও বলা যায়, ইসাক ভাই। তো ওনার সাথে আমার সম্পর্ক, মানে রাষ্ট্র সংস্কার যে একটা রব উঠছে পুরো বাংলাদেশে, হাসান কাইম ভাইয়ের হাত ধরেই তো। হ্যাঁ, হাসান কাইম সাহেবের হাত ধরেই তো এই সংস্কার। জুলাই তো হলো মানুষ, আপনি যে মানুষটা স্বপ্ন নিয়ে নামছে, যেটা এবার একটা পরিবর্তন হবে, এবার একটা ভালো একটা কিছু হবে, ঠিক আছে। তো হয় নাই তো, আশা করি করবে, বিএনপি ক্ষমতা আছে, করবে ইনশাল্লাহ। বিরোধী দল আছে, ওনারাও এটা চাপের উপরে রাখবে। তো গণ অধিকার পরিষদ থেকে গণ ছাত্র শক্তি, এই যে লোকগুলা, ওরা বিভিন্ন ত্যাগ সংগ্রাম যুদ্ধ করে এই পর্যন্ত আসছে। আমাদের আক্তার ভাই, আতিক মুজাহিদ, হাসনাত আব্দুল্লাহ, তারপরে হচ্ছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম, জি। ওরা খুব বুদ্ধিভিত্তিক। মানে আপনার দেশের কাউকে বলতে পারেন না যে ও চাঁদাবাজ, ও দখলদার, ও অমুক। এখন একটা কিছু করতে হলে তো কিছু একটা করতে হয় সিস্টেমের মধ্যে, সেটা ভিন্ন বিষয়, করো। কিন্তু এই লোকগুলা, আমার বিশ্বাস, দেশের ক্রান্তি লগ্নে, দেশের যে কোনো সমস্যা যখন সম্মুখীন হবে, এই ছেলেগুলো আগে আসবে, সবার আগে তারাই থাকবে, তারা আসবে। হ্যাঁ, তো তাদের ক্লেম দেওয়া আসলে ঠিক হবে না। কারণ দীর্ঘ 16 বছর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কি চাঁদাবাজি করে নাই? চাঁদা হাজার হাজার কোটি টাকা নিয়ে তো ওরা কত কিছু করে ফেলছে, করে পড়ছে না? তো এই মাত্র ছেলেগুলো তার জীবনের হুমকি নিয়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তার জীবন সবকিছু হারাইছে। এখন সে যদি একটা বাড়ি করে, একটা ফ্ল্যাট করে, সমস্যা কি, করুক। সেক্ষেত্রে মানে অর্থের যোগান করতে আসতেছে, ব্যাপারটা প্রশ্ন তোলা কি যৌক্তিক না? এখন আপনি আমার ভাই, আপনাকে আমাকে ডোনেশন করতে পারেন না? প্রশ্ন তো অবশ্যই করতে পারি, কিন্তু সেক্ষেত্রে মানে আহ অর্থাৎ আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ধরেন একটা মানুষ যার হচ্ছে জুলাইয়ের আগে কোনো ইনকাম সোর্সই ছিল না, সে হঠাৎ করে আপনার সামনে যদি একটা বাড়ি তুলে ফেলে বা একটা গাড়ি কিনে ফেলে, খুব স্বাভাবিকভাবে আপনার মধ্যে প্রশ্ন জাগবে যে কি এমন পরিবর্তন হলো যে সেটা অ্যাচিভ করে ফেললো। তো এই প্রশ্নটা কি তোলা যৌক্তিক হবে না, বা এটার যৌক্তিক উত্তর কি তাদের থেকে আমরা এক্সপেক্ট করতে পারি না?
এটা তো অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন না, হ্যাঁ, যে যার কিছু ছিল না, যার কিছু হয় না, সেই হয়তো এখন প্রাটের মালিক হয়ে গেছে, যার এখন ধন সম্পদের মালিক, অনেক টাকা কোটি টাকা মালিক, এটা অবশ্যই কথা। এতগুলা ভাইয়ের রক্ত, তাজা রক্তের উপর দিয়ে এই সরকার ক্ষমতা আসলো বা ওরা তার নেতৃত্বে আসলো, এখন তো এত টাকা কিভাবে হয়ে গেল। এখন এখানে বিষয় হচ্ছে কি, ওই যে বললাম সংস্কার, রাষ্ট্র সংস্কার যদি হইতো, পরিবর্তনটা যদি হয়ে যেত, জবাবদিহির মধ্যে থাকতে পারতো, তাহলে ওরা এই মানে মানে কি এসব মানে আউট মানে ইনকামের সুযোগ পাইতো না। তাহলে আপনার জুলাইয়ের প্রত্যাশার অংশ আমরা হিসেবে যদি ধরি যে আপনার একটা জবাবদিহিতার মানে শাসন তৈরি হবে বা একটা নতুন সংস্কার তৈরি হবে, এটা আপনার আশার মধ্যে ছিল, তাহলে কি মানে সে আশা পূরণ হয় নাই নাকি? আমি আমি আশা হারাবো না, আমি আশা হারাবো না, বা আমাদের প্রজন্ম যারা আসবে তারা ইনশাল্লাহ লড়াই জারি রাখবে। হ্যাঁ, আমরা আশা হারাবো না ইনশাল্লাহ। আশা করি তো বিএনপি এর বাইরে কিছু করবে না, তারাও জবাবদিহির মধ্যে কিছু করার চেষ্টা করবে, ঠিক আছে। বিরোধী দল যেহেতু আছে, তারাও চাপের উপর রাখবে। এর বাইরে আরো শক্তি আছে, তারাও এটাকে ইয়া করবে। আশা করি ইনশাল্লাহ জবাবদিহিমূলক একটা রাষ্ট্র আসবে, ইনশাল্লাহ হবে। আল্লাহ। তো আপনার আমি আরেকটা টপিক একটু আলাপ করতে চাই, সেটা হচ্ছে আপনি আমাকে প্রথম যেদিন আলাপ করে সেদিন বলছিলেন যে 37 নম্বর ওয়ার্ডে আপনি হচ্ছে কাউন্সিলর পদপ্রার্থী হওয়ার একটা নিয়ত করতেছেন। তো আপনাকে যদি আমি জিজ্ঞেস করতে চাই যে ওই এলাকা ভিত্তিক আপনার আসলে পরিকল্পনাটা কি, খুব শর্টে যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন। ঢাকা 11 আসনে আমার দীর্ঘদিন উঠা বসা চলাফেরা, বা আমার শিক্ষক শিক্ষার্থী, ব্যবসা, আমি ব্যবসা করতাম, লিচু বিক্রি করেছি, আম বিক্রি করছি, আমি ব্যবসায়ী ছিলাম, রিক্সা চালাইছি, পড়াশোনা করছি, আবার শিক্ষকও ছিলাম, একটা মাদ্রাসার পরিচালক ছিলাম, হ্যাঁ, আবার বিল্ডিং কনস্টেবল আমি কাজও করছি। মানে সর্বদল সর্বমত মানে সব সাধারণ মানুষের সাথে আমার একটা সম্পর্ক আছে। এখন যারা মিডিয়াতে এসে বলে, হিসাব দেয়, জবাবদিহিতার এই মানে সরকার থেকে এই অনুদান আসে, এটা এইভাবে করতে হবে, আসলে এটা আসলে মানে এটা মিডিয়াকে দেখাচ্ছে আর কি, মানে হাইপ তুলতেছে। এলাকার যে সমস্যাগুলো, মাদক একটা সমস্যা, আপনি একদিন এটা ভাঙতে পারবেন না। একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট আপনি এটা ভাঙতে পারবেন না, ঠিক আছে। এগুলো কিছু কাজ আছে, এদেরকে ওদের কাছে আপনি ওইভাবে ওদেরকে যেতে হবে, বলতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের তরুণরা যারা আছে, আসলে ওরা এগুলো বুঝে না যে সমাজটা কারা নিয়ন্ত্রণ করতেছে, কারা এটার পিছনে শক্তিটা, এরা কারা, মাদক নির্মূল করার যে সিস্টেমটা, অনেকে এগুলো বুঝে না, ঠিক আছে। তো এখানে ওদের সাথে আমার একটা সম্পর্ক আছে। আমার বিশ্বাস, যদি আমি কাউন্সিলর পদপ্রার্থী আমি জয়ী হই, আমি এই এলাকাটা ইনশাল্লাহ সর্বদল সর্বমতের মানুষ, যে আমার ভাই হিন্দু, যে আমার ভাই বৌদ্ধ, যে গারো সম্প্রদায়ের লোক, যে হিজলা, যে মুসলমান, যে খ্রিস্টান, আমি সবার অধিকার নিশ্চিত করে এবং সুন্দর সমাজ বিনির্মাণ কিভাবে করব, আমি মাদক নিব। যে ভাইটা মাদক সেবন করে, তার কাছে আমি যাবো। আমি 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 অলরেডি আমি অনেক রিক্সায় গ্যারেজে আমি বিনা, আমার লোক আছে, আবার আমি নিজেও রিক্সায় গ্যারেজে আমি কোরআন শরীফ পড়াই, হ্যাঁ। আবার অনেক হিন্দু দাদাদের সাথে আমার সম্পর্ক আছে। আবার দেখা গেছে কি, ডিপ স্টেট তো বলে না, বলে ডিপ স্টেট, ডিপ স্টেট না, যারা দেখা গেছে এলাকা নিয়ন্ত্রণ করে, ওদের সাথে আমার সম্পর্ক আছে। তো ধরেন যে ভাইটা মাদক সেবন করে, তাকে তো আপনি জেল জুলুম দিয়ে আপনি মাদক বন্ধ করতে পারবেন না, পারবেন? যে বাইরে এলাকা নিয়ন্ত্রণ করে, তার পেশাটাই এটাই, আপনি কি পারবেন? আমার নিজের যে ভাইটা মাদক, তাকে সুস্থ করার জন্য আমার নিজ খরচে বা রাষ্ট্রীয় টাকা তহবিল দিয়ে আমি তাকে সুস্থ করব, চিকিৎসার মতো সুস্থ করব। যে ভাইটা ধর্ষণ করে, তারে আমি বিভিন্ন শিক্ষা দীক্ষা বা আমার আলাদা মানে কি বলে এটা পরিকল্পনার মাধ্যমে এনে তাকে আমি সুস্থ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং সমাজের অবহেলিত যে অংশটা, তাদেরকে স্বাবলম্বী করার আমি এটা জোর দ্বারা আপনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সবার অধিকার নিশ্চিত করার জন্য আমি চেষ্টা করবো। এবং আমার একটা জিনিস হচ্ছে, যে ছেলেটা ধরেন চাঁদাবাজি করে, আমি আমার টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে ধরাই দিব, যে ব্যবসা করো, আমি টাকা দিচ্ছি, বা একটা জায়গা দিব, তো এখানে দোকান দিয়ে করো, সেটাও রাজি না হলে বিয়ে করে দিব। বিয়ে করো, তা বিয়ে করলে সে কাজ করবে, কাজ করতে চাপে পড়বে, কাজ না করতে তাহলে বিদেশে পাঠাবো, তারপরেও তাকে চাঁদাবাজি করতে দিব না। চাঁদাবাজি করতে, এমনকি সরকারি যে নিয়ম নীতি অনুযায়ী আমি মানুষের মধ্যে সবগুলো বন্টন করা, মশা নিধনের যে কাজগুলা, ঠিক আছে, তারপরে চাঁদাবাজি, আমি ইনশাল্লাহ আমি পারবো। আমার বিশ্বাস, আমি এটা বন্ধ করতে পারবো। ওই এরিয়ার মধ্যে অনেক জায়গায় চাঁদাবাজি হয়, এটা আমি বন্ধ করতে পারবো। যারা মাদক সেবন করে, ওটা আমি বন্ধ করতে পারবো।
রিক্সাওয়ালা যারা এই রিক্সা চালায়, রিক্সাওয়ালাদের যেটা প্রাপ্য অধিকার, খাবার, বাসস্থান, থাকার সুন্দর জায়গা, ওরা অনেক কষ্ট করে এই শহরে। আমি জানি, দিতে আমার সাথে অনেক দিন বেড়ে ওঠে, আমি জানি। আমি তাদের সুস্থ চলাফেরা, থাকা, বাসস্থান, খাবার আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এটা যেহেতু আমি মাছের ব্যবসা করছি, তরকারি ব্যবসা করছি, তো এইখানে কোন সমস্যাটা কি হচ্ছে আমি এটা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। আমি রাজমিস্ত্রি কাজ করছি, আমি জানি এখানে কোন জায়গাটা সিন্ডিকেটটা আছে, মানে ওদেরকে টাকা কম দেওয়া হয়, শ্রমিকের ন্যায্য দেওয়া, আমি এটা বন্ধ করতে পারবো, তাদের পূর্ণ টাকা আমি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ এলাকার সম্পর্কে আপনার বিশদ জ্ঞান আছে যে হ্যাঁ, আমি এটা করবো। এখন আমি এটা আচ্ছা বললাম না, পরে বুঝতে পেরেছি। তো আপনি জুলাইয়ের সময় তো মনে হয় ওই এলাকাতেই বা ওই আশেপাশেই ছিলেন। খুব সম্ভবত ইনজুর্ডও মনে হয় হয়েছেন যতদূর আমরা জানি। তো এই এত কিছু, অর্থাৎ গুলির সামনে গিয়ে দাঁড়ায় পড়া এবং আহ নিজে আহত হওয়া, নিজের ভাইদেরকে আহত হতে দেখা, এত কিছুর পরেও আহ আপনি যেটা বলছেন যে আশানুরূপ পরিবর্তনটা এখনো হয়নি। তো এটা কি আসলে মানে এটা আপনি আসলে কিভাবে দেখেন যে এটা কি হওয়া উচিত ছিল না? অর্থাৎ আমরা কি এটা 5 তারিখের পরেই পেয়ে যাওয়ার কথা ছিল না, বা এতদিন কেন লাগছে এখনো, যে এখনো এটা আমরা বলতে পারছি না যে আমরা আশানুরূপ সেই পরিবর্তনটা অ্যাচিভ করে ফেলতে পেরেছি আর কি? এখানে ধরেন মূলে নেতৃত্ব কারা ছিল? বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্ব। জুলাইটা হয়ে যাওয়ার মানে জুলাই সময়টা আর কি, আমি এখন টমায় আমি এখনো ভুগি। আমার রক্ত, পুলিশের গুলি, বিজিবির গুলি, হ্যাঁ, আমার এখনো চোখে ভাজে। আমি ঘুমাইতে পারি না রাতে, এখন আমার ঘুম হয় না, আমি এগুলো দেখি। এই কারণে আমি আসলে কোনো রাজনীতির সাথে আমি এখনো করতে পারি না, আমার মানে সহ্য হয় না আর কি এগুলো। ঠিক আছে, 18 জুলাই শেখ জিল্লু মারা যায় আর কি, গুলি করে মেরে ফেলা যখন হয়, ব্র্যাকেট ইউনিভার্সিটি নিয়ে আসে। বিজিবি যখন গুলি করে, আমার পায়েও গুলি লাগছে, দাবা পেট লাগছে আমার পায়ে। আমি পরে যাই, স্টেট ইউনিভার্সিটির কয়েকজন বোন আমাকে ধরে উপরে নিয়ে যায়, পরে শেখ জিল্লুর লাশটা নিয়ে আসে আর কি এখানে। মানে এত ভয়াবহ যে কি, আমি এটা কথা বলি, সবসময় বলি যে জুলাইতে আমি আমার আল্লাহকে দেখেছি। সে যদি হিন্দু ধর্মে কেউ হয়, সে বলবো সে আমি ভগবানকে দেখেছি। সে যদি খ্রিস্টান কেউ হয়, খ্রিস্টান কোনো ভাই হয়, সে বলবে যে আমি আমার ঈশ্বরকে বা আমি বাদাকে আমি দেখেছি। আমি বলি জুলাইতে আমি আমার আল্লাহকে দেখেছি। মানে আমি আর একটা কথা বলতেছি, গুলি মেরে দিছে, শেষ, সামনে পড়ে গেছে। হাফিজ আল মুনাদি ভাই মার্কাজুন নাহাদের মাদ্রাসা পরিচালক ছিল, উনি রামপুরে ব্রিজে একটা লাস্ট গাড়িতে উঠে উনি এই যে আত্মনগর একটা হসপিটাল আছে, ওই হসপিটাল হসপিটাল নামটা ভুলে গেছি, নাগরিক হসপিটাল সম্ভবত, ওইখানে ভর্তি করাইছে। মেডিকেলে নেওয়ার পরে মারা গেছে। বিশেষ করে 19 জুলাই শুক্রবার একটা বিজিবি গাড়ি, বিটি ভবনের সামনে থেকে বিজিবি গাড়ি আসছে, রামপুর যাচ্ছে। আমরা উল্টো পারে দাঁড়ায় আছি, এই সোনালী ব্যাংকের সামনে দাঁড়ায় আছি, পলাশবাগ মোড়ের সামনে এখানে দাঁড়ায় আছি। মানে কোনো কথা না, সাধারণ আমরা দাঁড়ায় আছি, ওরা আস্তে আস্তে গুলি করতেছে। রিক্সা চালক পড়ে গেছে। সাদি ভাই একটা ওনার মেডিকেলটার নামটা ভুলে গেছি, ওনার মেডিকেলের সামনে আমি দৌড়ে ভিতরে ঢুকে গেছি। আমি সেজন্য লাশটা তুলে নিয়ে আসছি, কিন্তু আমাকে দেয় নাই, আমাকে বলছে বের হয়ে না, থাকেন এখানে। এটা কি ওই যে আমরা একটা ছবি দেখেছিলাম ওই যে পুলিশ, হ্যাঁ, ওই যে সিঁড়ির মধ্যে পড়ে রয়েছে, আমি ওইখানেই ছিলাম আমি। ঠিক আছে, এই যে রক্ত, আমি এখন সূর্য রক্ত, হ্যাঁ, জুলাইয়ের যে রক্ত, ভাইগুলা যে মারা গেছে, হ্যাঁ, ছাত্রলীগের যে মার, টর্চার, এগুলো দেখছে, এখনো সহ্য করতে পারি না। এখন যেটা হচ্ছে যে এই রক্তের বিনিময়, এই ভাইগুলা যে মারা গেছে, এদের রক্তের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ আমরা পাইছি। ঠিক আছে, জুলাইয়ের পরবর্তীতে এখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাতে নেতৃত্ব ছিল না, এখানে ধরেন সেনাবাহিনী একটা অবস্থান নিছে, বিএনপি একটা অবস্থান নিছে, জামাত একটা অবস্থান নিছে, ছাত্রদের একটা অবস্থান ছিল, বা বিভিন্ন রাষ্ট্রের বাহিরে এজেন্সি যারা আছে, হ্যাঁ, ওরাও এটার সাথে জড়িত ছিল। ঠিক আছে, ক্রস করে ফেলছে। হ্যাঁ, আর এটা সত্য এবং বাস্তব। আমাদের কিছু সমন্বয়ক ভাইরা টাকার পিছনে পড়ে গেছে, এটাও বাস্তব, এটা সত্য, এটা মিথ্যা না। টাকার পিছনে ওরা পড়ে গেছে, লোভের পিছনে ওরা পড়ে গেছে। ঠিক আছে, নাহলে পরিবর্তন হতো।
পরিবর্তন হওয়া, আমি আশা করি এখন যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা চাইছি যে স্থিতিশীল একটা মানে স্থিতিশীল একটা বাংলাদেশ চাইছি। এখন যেহেতু বিএনপি নির্বাচিত হয়েছে, সরকার গঠন করছে, আমরা আমরা আশা করি বিএনপি মানে পরিবর্তনের দিকে হাঁটবে। আশা করি আমরা অবশ্যই পরিবর্তনের দিকে হাঁটবে, কিন্তু এখন পর্যন্ত তো এই যে গণভোটের যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু এখন একটা ধোঁয়াশার মধ্যে আমাদেরকে সরকারিভাবে সরকারের পক্ষ থেকে আসলে ফেলে রাখা হয়েছে। তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? আমার মানে দেখেন, মানে এটা হাসিনার যুগ না, এটা হাসিনার যুগ না, হাসিনার আমল না। এখনকার জেন জিরা যারা আছে ওরা খুব সচেতন। হ্যাঁ, ওরা রক্ত দিতে মানে জানে, বুঝে গেছে কিভাবে রক্ত দিতে হয়, কিভাবে সামনে আসতে হয়, কি করতে হয়, ওরা এখন বুঝে গেছে। ঠিক আছে, ধরেন আমি অ্যাডভোকেট ছাড়া খাতুন সম্মত আমি কোনো একটা অনুষ্ঠান ওনাকে একটা কথা বলছি, ম্যাম বললো কি, এখন আপনি একটা কাজ করবেন, যে কাজটা হচ্ছে কি, যে আমাদের বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল কোন একটা অনুষ্ঠানে আমি এই কথা ওনাকে বললাম, দেখেন স্যার, এমন একটা সিস্টেম করেন, এমন একটা কাজ করেন, যে পরবর্তী প্রজন্ম যারা আসবে, আগামীর বাংলাদেশ যেটা আসবে, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা, যে এই একজন সরকার পরিবর্তন করতে হবে, মানে ভাল লাগে না তার ক্রমকে, আমাকে ভাল লাগে না, পড়ে যান, তো ওনাকে পালানোর জন্য আমাকে জীবন দিতে হবে। পুলিশ আমাকে গুম করবে, সেনাবাহিনী গুম করবে, বিজেপি গুম করবে, ছাত্রলীগ মারবে, মানে মানে সরকারি দলীয় লোক আমার মারবে, কাটবে, গুম করে ফেলবে। এরকম কালচার যে না হয়, এটা পরিবর্তন করতে হবে। এমন একটা আইন হোক, এমন একটা সিস্টেম হোক, এবং সুন্দর বাংলাদেশ হোক। আর এটার জন্যই তো আজকে এই পরিবর্তনটা। তা আশা করি বিএনপিটা করবে, করতে হবে। তো আমি যেটা বললাম যে জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আর হবেও, করতে হবে। বিএনপিটা করতে হবে, করতে বাধ্য করা হবে। হ্যাঁ, কারণ অর্থাৎ আপনি আশাবাদী যে মানে যত এখন পর্যন্ত যত ধোঁয়াশাই করুক, অর্থাৎ তাদের এই শাসনামলের মধ্যে এটা তারা বাস্তবায়ন করতে অনেকটা চাপে পড় হলেও তারা করতে হবে। করবে। আমি বলি, মানে যারা জিয়া মুক্তিযোদ্ধা জিয়া রহমান আদর্শ বিশ্বাসী ছাত্রদল, ঠিক আছে, যুব দল, বিএনপি, হ্যাঁ, বা মহিলা দল যারা আছে, মানে যারা আছে, আপনি কি মনে করবেন যে বিএনপি আদর্শ থেকে সরে যায় রাজনীতি করতে পারবে? পারবে না। ঠিক আছে, তো যারা জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করবে, তারা কি চাইবে যে আমার কোনো ভাই গুম হোক, আমার কোনো ভাই খুন হোক, আমার কোনো ভাই মানে মানে কারো গুলি মেরে মেরে ফেলা হোক? চাইবে না। ওরা তো পরিবর্তন চাইবে, অবশ্যই চাইতে হবে বা চাবে। ঠিক আছে, তো আমার আশাবাদী বিরোধী দল, সরকারি দল, এমন তিনটি আরো যে দল আছে, সবাই জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য ইনশাল্লাহ একটা প্রেসারে থাকবে, প্রেসারে রাখা হবে, আর বাস্তবায়ন করতেই হবে। এটা আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছা, আমাদের ইয়ে ছিল। আমার দিক থেকে আপনার জন্য আজকে সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে এই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ কি দেখছেন? আমার একটা জুলাই চলাকালীন সময়, বিশেষ করে 22 তারিখ সম্ভবত আব্দুল হান্নান মাসুদ ভাই একটা মানে সাংবাদিক সম্মেলন করছিল। আমার এখন ঠিক মনে পড়ছে, আমি অনেক কিছু লিখতেছি তো ভুলে গেছি অনেক জায়গায়। তো সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছি অনেক কিছু, মানে আমার ইচ্ছা ছিল কি, এখন যে ছাত্র দল যে তারেক রহমানের পিছনে গাড়ি পিছনে দৌড়াদৌড়ি করতেছে না, অথচ রাকিব ভাই, নাসির ভাইরা, হ্যাঁ, আবিদরা কি আজকে ছেলে, মানসুরা পুরা কি আজকে ছেলে? আজকের না তো। আমার একটা স্বপ্ন ছিল কি, তরুণ যারা ছাত্র দলের, যুব দলের তরুণ ইয়াং যারা, আবার ওই দিক দিয়ে স্বপ্ন ছিল যখন ইউনূস সাহেবের সরকার ছিল, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ইয়াং, যারা তরুণ যারা ছিল, আবার জামাত বা শিবির যারা ছিল, যারা ইয়াং তরুণ যারা ছিল, এই তরুণদের শক্তি মিলে দেশ পরিচালনা করবে। পিছনে থাকবে কারা? আমাদের মুরব্বী যারা আছে, মুরব্বীরা পিছনে থেকে আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে। দেশ ছাড়া পরিচালনা করবে কারা? তরুণরা। আমার একটা স্বপ্ন, একটা ইচ্ছা, আমার একটা আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের আগে এবং পরে, এখনো আছে। ঠিক আছে, তো আমার বিশ্বাস বাংলাদেশ ভারতের গোলামি করবে না, আর গোলামি করতে দেওয়া হবেও না, এই তরুণ প্রজন্ম দিবে না। হ্যাঁ, ভারতের আধিপত্য মানবেও না। মানে এটা থেকে ভেঙে আনার জন্য, ভারতের আধিপত্য থেকে যা করার জন্য এই তরুণরা শিখে গেছে। হ্যাঁ, ওরা ওটা প্রস্তুতি নিচ্ছে বা নিবে বা সতর্ক আছে। তো আমার ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশে আমার কাছে আমি আশা করি যে এই রাশিয়ার মানে খুন হবে না, গুম হবে না, দর্শন হবে না। যদি সে ছাত্রলীগ করে, আওয়ামী লীগও করে, বিনা কারণে, বিনা অপরাধে তাকে মামলা দেওয়া হবে না, সে আর জেলে যাবে না। সে আমার শত্রু,
কিন্তু মানে কিন্তু ছাড়া তাকে কি করা হবে না, নির্যাতন করা হবে না, কারণ এটা তো ভুক্তভোগী আমি নিজে। এমন একটা যে যে দেশে আর গুম হবে না, খুন হবে না, আমি ফেসবুকে আমার ইচ্ছে মতো লিখবো, আমার ভালো লাগছে তারেক রহমান সাহেবকে আমি পক্ষে বলছি, আমার ভালো লাগে না তারেক রহমান বিপক্ষে বলছি, আপনি কি? তো এখানে একটা জিনিস আমি ছোট করে একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমরা কদিন আগে দেখলাম যে প্রধানমন্ত্রীর সমালোচনা করে একজন পোস্টার তাকে গ্রেফতার করা হয়েছিল। তো এটা কি আসলে সেই পুরানো আমলের শাসনেরই একটা রিফ্লেকশন হলো? এখানে কি হচ্ছে কি জানেন, প্রশাসন আমি 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 যেটা বললাম যে আমলাতন্ত্র যেটা আছে এটা এখনো ভাঙে নাই, রাষ্ট্রীয় যে পুরানো সিস্টেমটা এখন ভাঙতে পারে নাই, বৈষম্যরা পারে নাই, বা ইউনুস সাহেব ওটা পারে নাই, এসব কি আশা করি তো ভাঙবে, না ভাঙতে হলে হবে না, ভাঙতে হবে অবশ্যই। আমার আমার যেটা হচ্ছে এখনো আমলাতন্ত্রটা ভাঙে নাই, রাষ্ট্রের পুরানো কাঠামো এখন চেঞ্জ হয় নাই, করতে হবে এটাকে, ঠিক আছে? তো এখন ধরেন প্রশাসনে এমন কিছু লোক থাকে যে একবারে কিছু করলে মানে পদ উপরে তাকে প্রমোশন দেয়, সে বেনিফিট হয়, সে বা মানে চোখে চোখে থাকে, যে ভালো কিছু একটা মালিক হয় বা ইনকাম সুযোগ হয়, ঠিক আছে? তো প্রশাসনের মধ্যে, আমলাতন্ত্রের মধ্যে, পুলিশ মানে সব জায়গায় কিছু লোক থাকে অতি আবেগী, অতিরিক্ত কিছু করতে চায় আর কি, ঠিক আছে? আপনি আছে ওনাকে গ্রেপ্তার করছে, তারেক রহমান সাহেব কি বলছে যে ওরা গ্রেপ্তার কর? আমার তো মনে হয় তারেক রহমান এটা বলে নাই, তারেক রহমান এটা শোনা পরে মনে হয় তাতে ছাড়া ব্যবস্থা কর, সত্যি কথা যেটা। তো ওই ওই কিছু কিছু জায়গায় কিছু আবেগী লোক থাকে আর কি, ওরা এটা হটকারিত ভাবে এটা করে ফেলে আর কি, ওরা এটা মিডিয়া চলে আসে। অর্থাৎ আপনি আশাবাদী যে নতুন যে সরকার গঠিত হয়েছে বাংলাদেশে, এই সরকারের আমলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা আজ পর্যন্ত বেঁচে আছি, পথ চলছি, আমাদের সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে বলে আপনি আশাবাদী? আমি আশাবাদী ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ তরুণদের হবে, আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ জুলাইদের সনদের আকাঙ্ক্ষা, স্বপ্ন, ইচ্ছা পূর্ণ হবে, বাস্তবায়ন হবে। যদি বাস্তবায়ন না হয়, যা করতে হবে, তরুণরা এখন সজাগ, ভালো সজাগ, যদি এখন ওরা রাজপথে নাই, ওরা আবার ফ্রি ফায়ারে চলে গেছে, ফ্রি ফায়ার খেলতেছে এখন। হ্যাঁ, ওই সময় যে ছেলেগুলো জীবন দিছে ওরা ফ্রি ফায়ারে খেলছিল, তো ওরা এখন আবার ফ্রি ফায়ার খেলতে চলে গেছে, তা আবার যখন প্রয়োজন হবে তোরা ওরা আবার রাজপথে নেমে আসবে, পাখির আবাবিল পাখির মতো নেমে আসবে। অনেক ধন্যবাদ আপনাকে শফিক ভাই, আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের সাথে। আমরা আসলে অনেক কিছু, অনেক বিষয় আমরা আলাপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো আবার ইনশাল্লাহ দেখা হবে। দর্শক যারা শেষ পর্যন্ত ছিলেন আমাদের সাথে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো পর্বে ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে ঢাকা কথা থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন ঢাকা কথা, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন ঢাকা কথা বিডি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে ইনশাল্লাহ। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।